হঠাৎ করেই একদিন ঠিক হয় আমরা সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রি যাবো। সেমেট্রিতে যাই, আমি আমার ব্যাগে করে দুটো পারফিউমের নতুন বটল নিয়ে গেছিলাম। যেটা করতে যাচ্ছিল খুব ডেঞ্জারাস এটা। আমি করেছি, Okay. ইনফ্যাক্ট আমি করেছি। আর একটা মুভি আছে দ্য ওমেন বলে, এই মুভিটার যে গ্রাফিক্স আর্টিস্ট বা ভিএফএক্স আর্টিস্ট ছিল, সে তার ওয়াইফকে নিয়ে গাড়িতে করে যাচ্ছিল। মুভিটা রিলিজ হওয়ার পর ঘটনাটা বলছি। সে তার ওয়াইফকে নিয়ে গাড়িতে করে যাচ্ছিল, যাওয়ার পর ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয় আর তার ওয়াইফের মাথা তার শরীর থেকে আলাদা হয়েছে। সিরিয়াসলি? সিরিয়াস। দিল্লির পাহাড়গঞ্জ বলে একটা জায়গা আছে, সেখানে একটা ছেলে, রাজপুত ফ্যামিলির ছেলে, ওর একটা কলেজ লাইফে গিয়ে ওর একটা রিলেশনশিপ হয় একটা মেয়ের সাথে। তো সেই মেয়েটা কোনো কারণে আবার ওকে ছেড়েও দেয়, মানে ওর ব্রেকআপ হয়ে যায়। তো এই ব্রেকআপের পর ছেলেটা ডিপ্রেশনে ভুগতে থাকে। ছেলেটা না বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে যে এর থেকে বেরোনোর রাস্তা, কিন্তু খুঁজতে খুঁজতে নেটে সার্ফিং করতে করতে ওর কাছে চলে আসে এই কর্ণপিশাচিনী তন্ত্রের ব্যাপার। ওকে। মদ, কাঁচা মাংস, এরকম ভাবে জিনিসগুলোকে নিয়ে ও এক্সপেরিমেন্ট করা শুরু করে। তো কর্ণপিশাচিনীকে যখন তুমি সিদ্ধ করে নিলে, তারপর তুমি তোমার ত্রিসীমানাতে কোনো রকম নারী শক্তির সামনে থাকতে পারবে না। লাইক and she will try to get intercourse with you. সেক্স করতে চাইবে। ডেকে আনাটা সহজ, কিন্তু ফিরিয়ে দেওয়াটা অতটা সহজ নয়। এটা তুমি ঠিক কথা বলেছো যে ফিরিয়ে দেওয়াটা সহজ নয়, কিন্তু আমি যদি তোমাকে বলি যে ফিরিয়ে দেওয়ার কোনো রাস্তাই নেই। কালপুরুষ বেসিক্যালি একটা অ্যাক্সিডেন্ট, কারণ ও যেখানেই আসবে সেই জায়গাটাই পুরো মৃত্যুর উপত্যকা হয়ে যাবে। ঠিক আছে? হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ কৌস্তবের আড্ডা। আর কৌস্তবের আড্ডাতে আজকে একজন স্পেশাল গেস্ট আছে আমাদের সাথে। আমি কমেন্ট সেকশন চেক করছিলাম রিসেন্ট দুটো ভিডিও দেওয়ার পর, সেখানে একজনের নাম বারবার আমি পেয়েছি, সেটা হচ্ছে অরিত্র। হ্যালো অরিত্র। থ্যাংক ইউ সো মাচ কৌস্তব দা ফর ব্রিংিং মি হিয়ার। তো অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে তোমার সাথে দেখা হওয়ার, কারণ যেই যেই সাবজেক্ট নিয়ে আমি কাজ করছি বা কাজ করার চেষ্টা করছি, তো সেই সাবজেক্টে তুমি যেভাবে এতদিন ধরে কাজ করছো, যেভাবে ইন্সপায়ার করছো, যারা ঘোস্ট হান্টার বলতে পারো বা সাইকিক বলতে পারো, তো তাদেরকে যেভাবে ইন্সপায়ার করছো, তো আমি বলবো যে এটা বহুদিনের ইচ্ছে ছিল। তো আজকে এই ম্যানিফেস্টেশনটাকে ট্রু ইনসিডেন্টে ট্রান্সফর্ম করার জন্য থ্যাংক ইউ সো মাচ। আরে একদম। কেসটা এটা হচ্ছে যে তোমার কিছু কিছু জিনিসপত্র আমি দেখেছিলাম কিছুদিন আগে, অ্যান্ড তারপরে দেখি যে তুমি আমাকে টেক্সট করেছিলে, তারপর সেটা হট করে আমাদের একটা অ্যাক্সিডেন্টালি যোগাযোগটা হয়ে যায়। আর আমার মনে হয় অ্যাক্সিডেন্টালি এইসব যে ব্যাপারগুলো হয় না, একটা হ্যাঁ ইউনিভার্সাল একটা ব্যাপার থাকে যে কোনো না কোনো ভাবে ম্যানিফেস্টেশন হয়ে যায় বা কানেক্ট করে যায় পুরো ব্যাপারটা। আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করবো অরিত্র প্রথমে, সেটা হচ্ছে যে তুমি বললে যে তুমি আমাদের চ্যানেল বলো বা যাই বলো অনেকদিন ধরে দেখছো, অ্যান্ড কিউরিও ফাইটের কথা বলছি আমি, অ্যান্ড বিভিন্ন ধরনের ঘোস্ট এক্সপিরিয়েন্সের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো তুমি স্টার্ট করেছো, তার একটা প্রাইমারি কারণ হচ্ছে যে তোমার নিজের সাথে এরকম টাইপের ব্যাপার স্যাপার ঘটেছে, বিভিন্ন ঘোস্টলি অ্যাক্টিভিটি তোমার সাথে ঘটেছে বা তুমি প্রত্যক্ষ করেছো। তো তোমার এই যে ফিল্ডে আসার মেন কারণটা কি? মানে তোমার সাথে কি কোনো ঘটনা ঘটেছিল যার জন্য তুমি এখানে এলে? অ্যাকচুয়ালি দেখো কৌস্তবদা, এই যে ফিল্ডে আসার যে রিজনটা, এটা না ফিল্ড তো ধরো আজকে ক্রিয়েট হয়েছে, 2021-22 ক্রিয়েট হয়েছে, যেহেতু হাতে একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি, যে ওপেন প্ল্যাটফর্ম ইউটিউব, যার জন্য আমরা এটা বোঝাতে পারছি বা দেখাতে পারছি। আমি পার্সোনালি আমার কথা বলছি, কারণ এর আগে এই ফিল্ডে কাজ করার জন্য না আমার কাছে সেরকম কোনো অপশনস ছিল যাতে আমি মানুষের কাছে পৌঁছতে পারি জিনিসটা নিয়ে, বা তাদেরকে এটা বলতে পারি যে হ্যাঁ এই জিনিসটা এক্সিস্ট করে, বা আমি যে জিনিসটা ফিল করেছি এটা অন্য কেউ ফিল করানোটা তো একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ ইন টুডেজ ওয়ার্ল্ড 95% মানুষ এই জিনিসটা বিশ্বাস করে না, একদমই করে না, আনটিল আর আনলেস যতক্ষণ না তার সাথে এরকম কোনো ঘটনা ঘটছে, রাইট? তো এই ঘটনাটা এই ফিল্ডে আসার পেছনে যে রিজনটা হচ্ছে খুব মাইনর একটা রিজন। যেই ঘটনাটা ঘটেছিল যখন আমি 7 কি 8 বছর বয়স আমার। আচ্ছা আচ্ছা। তো হঠাৎ করেই 2005-এর সরস্বতী পুজো, তো আমার এখনো মনে আছে 12ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো পড়েছিল। আর ওই 12ই ফেব্রুয়ারিতে আমার দিদির বার্থডেও ছিল। ওকে, তো আমার দিদির বার্থডের দিন আমার দিদির বাবা মারা যান। আচ্ছা, ওকে। তো কিভাবে মারা যান? সে হার্নিয়া অপারেশন করতে গিয়ে মারা যায়, which is a very minor operation. হ্যাঁ, এটা রাস্তাঘাটে অপারেশন হওয়ার মতন, বাট হার্নিয়া অপারেশন করতে গিয়ে উনি মারা যান। ওকে। তো এর আগে আমি তোমাকে একটা ছোট্ট ইনসিডেন্ট বলে রাখি। যখন অপারেশন থিয়েটারে ঢুকছে, আমার পিসেমশাই যিনি মারা যান, সে যখন অপারেশন থিয়েটারে ঢুকছে, যেহেতু সে আমার বাবাকে প্রচন্ড ভালোবাসতো, তো সে তখন হাত দেখিয়ে যে আমি আসছি বলে এরকম হাত দেখায় অপারেশন থিয়েটারের ঠিক গেটের বাইরে। ওকে।
ঠিক আছে, দেখো তখন তো আমি অনেকটাই ছোট, তো আমি যেতে পারিনি, বাট বাবা যখন এসে ঘরে ঘটনাটা বলছে যে এরকম জামাইবাবু আমাকে হাত দেখিয়ে গেল, খুব খারাপ লাগছিল। পরের দিন ভোরবেলা 4টের সময় হঠাৎ আমার ঘুম ভেঙে যায়, ঘরের লোকজনের কথাবার্তা শুনতে পারছি যে ছোট জামাইবাবু মারা গেছে, মানে তোমার আমার পিসেমশাই মারা গেছে। তো ব্যাপারটা না আমাকে খুব স্টান্ট করে দেয়, মানে খুব ভালোবাসতো আমাকে, ইনফ্যাক্ট খুব ভালো মানুষ ছিলেন উনি, তো ব্যাপারটা খুব স্টান্ট করে দেয়। তো এরপর হয় কি, উনি থাকতেন কলকাতায়, সাউথ কলকাতায় থাকতো, তোমার মোটর ভেহিকলস এর সাউথ বেলতলা মোটর ভেহিকলস, ওখানেই থাকতো ওনার আশেপাশে। তো ওনার যে আদি বাড়ি সেটা ছিল মেদিনীপুরের বাগমারি বলে একটা জায়গা আছে, আদি বাড়ি। তো ওনার যাবতীয়, মারা যাওয়ার পর ওনার যাবতীয় রিচুয়ালস, যাবতীয় কাজ সবকিছু ওই বাড়িতেই হয়। তো আমাদের সবাইকে ন্যাচারালি যেতে হয় সেখানে। তো এরপর কি হয়, 11 দিনের মাথায় একটা মৎস্যমুখী মানে অনুষ্ঠান হয়, যেটা নিয়ম ভঙ্গের যে অনুষ্ঠানটা হয় মানুষ মারা যাওয়ার পর যেটা। তো সেই দিন আমার পিসি প্রচন্ড কাঁদতে কাঁদতে রান্না করছিল, মানে ওনার হাজবেন্ডকে উৎসর্গ করে যে খাবারগুলো দেওয়া হবে সেই খাবারগুলো উনি রান্না করছিলেন। তো সেই টাইমে নাকি মুখ ঢেকে রান্না করতে হয় যাতে কোনো রকম ভাবে নিঃশ্বাস বা থুতু কোনোভাবে যাতে না যায় খাবারে। তো করছিল, তো তখন আমরা নোটিস করি একটা কালো বেড়াল, কুচকুচে কালো বেড়াল, সেই বেড়ালটাকে কিন্তু সেই আমার পিসির মানে আদি বাড়ি যেটা বাগমারিতে, তার আশেপাশে, কারণ ওই মৎস্যমুখী অনুষ্ঠানে যাওয়ার 2-3 দিন আগে আমরা বাগমারিতে পৌঁছি, তো আমরা তার আগে ওই বিড়ালটাকে ওখানে দেখিনি গো। আচ্ছা আচ্ছা, ইটস আ ভেরি স্ট্রেঞ্জ থিং। যতক্ষণ পিসি ওখানে রান্না করছিল বিড়ালটা ঠায় ততক্ষণ ওখানে বসেছিল। ওকে ওকে, ঠিক রান্না শেষ হওয়ার আগের মুহূর্তে বিড়ালটা চলে যায়। কোথায় চলে যায়, সে উঠে সিঁড়ি দিয়ে ওপরে চলে যায়। আর ওপরে কিন্তু মানে বলতে পারো যে এয়ার টাইট প্লেস, মানে ওখান থেকে না, মানে বাইরে বেরোতে গেলে তোমার সিঁড়ি বেয়ে নিচেই নামতে হবে, আর ওপরে কোনো জানলা নেই, কারণ ওপরে কোনো ঘর ছিল না। বলতে পারো ছোট পেঁয়াজ হয় না, পেঁয়াজ চাষ করে সেই পেঁয়াজ ওই ওপরে থাকতো, রাখা হতো। বিড়াল ওপরে চলে যায়, তারপরে বিড়ালটাকে কোথাও দেখতে পাওয়া যায়। তো এই গেলে ইনিশিয়াল স্টেজটা। এরপর যখন খাবারগুলো দেওয়া হয়, মানে তাকে উৎসর্গ করা হয়, সেই জায়গায় গিয়ে যখন আমার পিসি খাবারটা উৎসর্গ করে বা দিয়ে দেন, তো ওখানে আমি দেখি যে প্রচুর খাবার, মানে উনি যা যা পছন্দ করতেন, ইনফ্যাক্ট মিষ্টি থেকে শুরু করে মাছ, তারপর যা যা উনি পছন্দ করতেন, ইনফ্যাক্ট কি সিগারেটের প্যাকেট পর্যন্ত দেওয়া হয়েছিল। সিগারেট খেতে মানে ভালোবাসেন ইন দ্য সেন্স উনি প্রচুর স্মোক করতেন। হ্যাঁ, তো তারপর যখন চলে আসা হয় তো পিসি প্রচুর কাঁদছিল, মানে আমি এরকম কাঁদতে না খুব কম মানুষকে দেখেছি। ওকে, চলে আসে। তো তারপর যখন বাড়িতে চলে আসা হয়, ইনসিডেন্টটা এখানে শুরু হয়, মানে আমার মধ্যে কৌতূহল জাগতে শুরু করলো এরপর থেকে। আচ্ছা, বাড়ির সবাই বলা বলি করছিল, মানে সেখানে আমার বড় পিসি ছিল, আমার বাবা কাকা সবাই ছিল। বড় পিসি আমার বাবাকে আর কাকাকে বলছিল যে একটু অপেক্ষা কর, কিছুক্ষণ পর জামাইবাবুকে দেখতে পাবি, একবার শেষ দেখা নিশ্চয়ই দেখতে পাবি। আচ্ছা, আমার কাছে এই জিনিসটা না খুব খটকা লাগে। হ্যাঁ, মানে দেখতে পাবি বলছে, মানে কি বলতে চাইছে? তখন বলছে যে আমার পিসির বাড়ির যে মেন গেটটা, ওই গেটে না একটা বক্স মতো করা আছে যেটা দিয়ে বাইরে দেখা যায়। ওকে, বলছে যে আমি যখন বলবো তখন এসে এই বক্সটা দিয়ে দেখবি যে এইখানে খাবারগুলো দেওয়া হয়েছে সেইখানে। সময়টা এবার এই কথাটা শুনে না আমার মধ্যে ভীষণ একটা কিউরিওসিটি জেগে ওঠে, আমিও জেগে থাকি। ওকে, ন্যাচারালি আমাকে ঘুম পাড়ানোর চেষ্টা করা হয়, বাট আমি ঘুমোইনি। আচ্ছা, তো আমিও জেগে থাকি। তো জেগে থাকার পর যেটা আমি শুনতে পাই যে ঠিক এরকম 2-2:30 হবে, রাত্রি 2-2:30 হবে, পিসি আমার বাবাকে আর কাকাকে ডাকছে, বলছে তাড়াতাড়ি এদিকে এসে দেখ। বাবা কাকাও গেছে, আমিও সেখানে গেছি। তুমি বিশ্বাস করবে না কৌস্তবদা, আমি স্পষ্ট, ওখানে না হ্যাচাক জ্বালিয়ে দেওয়া ছিল। হ্যাচাক জানো তো, দেশে গ্রামে হ্যাচাক ইউজ করা হয়। খাবারের পাশে 3খানা হ্যাচাক জ্বালিয়ে দেওয়া ছিল, মানে বিশাল বড় একটা জমি, তার মাঝখানে খাবার দেওয়া হয়েছে, আশেপাশে গাছগাছলি ভর্তি, তার পাশে হ্যাচাক জ্বালিয়ে দেওয়া রয়েছে, কারণ অন্ধকারে তো দিতে নেই, আলো জ্বালিয়ে দিতে হয়, আর হ্যাচাক জ্বলছে। তো তখন দেখছি বিশাল বড় একটা ছায়া মূর্তি। আই সোয়ার, তুমি বিশ্বাস করবে না, বিশাল বড় একটা ছায়া মূর্তি। কোনো আমি হিউম্যান ফিজিক্স কিছু দেখতে পাচ্ছি না, মানে হিউম্যান ফিজিক্যাল বডি কিছু দেখতে পাচ্ছি না, বাট ওই আলোর যে রিফ্লেকশন তার মধ্যে আমি দেখতে পাচ্ছি বিশাল বড় একটা ছায়া মূর্তি এসে ওই খাবারের সামনেটা দাঁড়ালো যেখানে খাবারটা দেওয়া রয়েছে। আর ইউ সিরিয়াস? একদম। ওকে, 200% সিরিয়াস, কারণ এই জিনিসটা আমি নিজের চোখে দেখেছি, and that is the time when the incident triggered me to get into this kind of field. ওকে, তারপরে কি হলো? দেখলাম ওই ছায়ামূর্তিটা বসলো ওখানে,
আচ্ছা বাস বসে আছে, আচ্ছা আর কিছু দেখতে পাচ্ছি না, জাস্ট বসে আছে। এটা দেখতে পাচ্ছি হ্যাচাকের আলোয় একটা ছায়ামূর্তি ওখানে বসে আছে। বসে আছে। টানা 1 থেকে 1.5 ঘন্টা একই জিনিস ওখানে বসে আছে। এরপর আস্তে আস্তে ভোরের আলো ফোটে। তুমি একটা জিনিস লক্ষ্য করবে, আমাদের কলকাতা শহরে যত তাড়াতাড়ি না ভোর হয়, দেশের গ্রামের দিকে আরো তাড়াতাড়ি সূর্যের আলো ফোটে, রাইট? ভোরের আলো যখন ফোটে, আবার আমরা নোটিস করি যে ওই জায়গাটাতে আর কিছু নেই, কোনো ছায়ামূর্তি নেই, কিচ্ছু নেই, কিন্তু তার পাশে 3টে কুকুর ঘোরাঘুরি করছে। আচ্ছা আচ্ছা ওকে। তারও কিছুক্ষণ পর আমাকে বড় পিসি বললো, মানে আমাকে না, আমার বাবাকে কাকাকে বড় পিসি বললো যে একটা জিনিস দেখে আসবি। ঠিক আছে, তখনও সবাই গেছে, বলেছে বাবা কাকাকে, আমার মাও গেছিল, সবাই গেছিল, ফ্যামিলির যারা যারা ছিল সবাই গেছিল, আমিও গেছিলাম তার সাথে। যখন যাই তখন দেখি, দেখো যদি কুকুর খাবার খায় না, তার এক ধরনের রিফ্লেকশন হয়, আর যদি মানুষ খাবার খায় তার আরেক ধরনের রিফ্লেকশন। মানুষ খেলে গুছিয়ে খাবে, কুকুর খেলে ছড়িয়ে ছিটিয়ে খাবে। হ্যাঁ, তো একটা মানুষ ভাতের মধ্যে ডাল মেখে খেলে যেরকম ভাবে খায়, ওরম ভাবেই খেয়েছে। ভাত উনি বেশি পছন্দ করতো না, তাই ভাত রীতিমতো যতটা দিয়েছে তার 30% খেয়ে বাকিটা রাখা হয়েছে। রসগোল্লার হাঁড়ি পুরো ফাঁকা। ওকে। কুকুর রসগোল্লা খাবে না কিন্তু না। আর দেশে গ্রামে আমি যদিও তর্কের খাতিরে মেনে নিই যে কেউ অসভ্যতামি করেছে, দেশে গ্রামের দিকে এটা কেউ করবে না, কারণ তারা রিচুয়ালস আমাদের থেকে অনেক বেশি অনেক বেশি মানে। তো তারপর দেখলাম পার্শে মাছ ভীষণ পছন্দের ছিল ওনার। পার্শে মাছের কাঁটা রয়েছে, কাঁটার উপর থেকে মাছটা ছাড়িয়ে খাওয়া। ঠিক আছে, সিগারেটের বক্স থেকে 3টে সিগারেট খাওয়া হয়ে গেছে, আর একটা সিগারেট তখনও হাফ জ্বলছে। ঠিক আছে, এই জিনিসগুলো দেখে না আমাকে ওই দিন ভীষণ ভাবে স্টান্ট করেছে। ওকে, মানে যেই খাবারগুলো পছন্দ করতো সেই খাবারগুলো খেয়েছেন, যেগুলো পছন্দ করতো না সেগুলো বাটিতে ভর্তি অবস্থায় রেখে গেছে। ওকে, এইটা গেল একটা ঘটনা। আর পিসেমশাই মারা যাওয়া নিয়ে আর একটা ইনসিডেন্ট আমি তোমার সাথে শেয়ার করছি, যেটা আমি লিটারালি ভয় পেয়েছিলাম। সেটা হচ্ছে, তখন আমরা কলকাতা চলে এসেছি, কাজগুলো করে সব কাজগুলো করে কলকাতায় আমরা চলে এসেছি। এসে যেহেতু ফেব্রুয়ারি মাস, তখন অলরেডি আমাদের অ্যানুয়াল এক্সাম সব হয়ে গেছে, তো ছুটি ছিল, 1-1.5 মাসের একটা ছুটি ছিল। তো তখন আমরা ঠিক করি, আমাদের ফ্যামিলির সবাই ঠিক করে যে আমরা পিসির বাড়িতে গিয়ে থাকবো, কারণ পিসির একটা ছেলে আর একটা মেয়ে, মানে আমার 2 দাদা আর দিদি। তো যেহেতু পিসি একা থাকবে, তো আমরা ঠিক করি যে যতদিন না সিচুয়েশনটা থেকে উনি ওভারকাম করছেন ততদিন আমরা একসাথে থাকবো, অ্যাটলিস্ট সে ওই সিচুয়েশনে যাতে নিজেকে একা না ফিল করে। তো এরকম একদিন মনে আছে, রাত্রি 9টা বাজে, পিসির 2টো ঘর। একটা ঘর হচ্ছে, একটা ঘর তোমার যদি আমি বলি এইখানে একটা ঘর, তো মানে একটা বিশাল বড় বাড়ি, সেখানে প্রচুর ভাড়াটিয়ারা থাকে। তো আমার পিসি তখন ওই বাড়িটায় ভাড়া থাকতেন, কলকাতার ওই বাড়ি, সাউথ কলকাতার ওই বাড়িটায় ভাড়া থাকতেন। তো তখন আমি আর বাবা টিভির ঘরে ছিলাম, আমি আর বাবা সিনেমা দেখছিলাম। তখন আমার এখনো মনে আছে, ধুম সিনেমাটা রিলিজ করেছিল 2004-এ, আর 2005-এর ঘটনা আমি তোমায় বলছি। সেট ম্যাক্স রাত্রি 9টার সময় ধুম দিয়েছে, আর আমি দেখবো। আমি প্রচন্ড পরিমাণে বলিউড ফ্রিক, মানে আমি প্রচুর হিন্দি সিনেমা দেখি। তো ধুম দেখবো, ধুম এরকম 9টার সময় চলছে, 9টা থেকে শুরু হয়েছে, রাত্রি 11:30 পৌনে 12টা বাজে। পুরো বাড়ির, মানে ওই বাড়ির চাতাল উঠোন সব অন্ধকার হয়ে গেছে, সবাই যে যার মতন শুতে চলে গেছে। তো 2005 এখনের মতো নয়, 2005 এক্স্যাক্টলি। তো সবাই শুতে চলে গেছে। হ্যাঁ, তো হঠাৎ করে দেখছি আমার বাবা বলছে, টিভি বন্ধ কর, এক্ষুনি শুতে হবে। বলছি না, সিনেমা তো শেষ হয়, টিভি কেন বন্ধ কর? বলছে না, টিভিটা বন্ধ করে এক্ষুনি শুয়ে পড়। বলে বাবা কি করলো, টিভিটা বন্ধ করে আমাকে বললো তুই ঘুমিয়ে পড়। বলে বাবাও শুয়ে পড়লো। পরের দিন সকালে শুনছি, যখন সকাল হয়েছে, পিসির ঘরে যখন ডিসকাশনটা চলছে, তখন আমি এটা শুনলাম যে যখন আমরা মুভি দেখছিলাম আর বাইরের সব অন্ধকার হয়ে গেছিল, মানে বেড থেকে না গেটের বাইরেটা দেখা যেত। তোমাকে আমি একটা কথা বললাম মনে আছে, যে অপারেশন থিয়েটারে ঢোকার আগে পিসমশাই বাবাকে হাত দেখিয়ে মানে টাটা করে গেছিল, বাই করে গেছিল। বাবা বলছে যে জামাই বাবুকে আমি দেখেছি গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে, সে সেম ওয়েতে আমাকে ওরকম ভাবেই হাত দেখাচ্ছে। কি বলছো? সিরিয়াসলি? এক্স্যাক্টলি, দিস ইজ দ্য থিং হুইচ ওয়াজ হ্যাপেন্ড এট দ্যাট টাইম। আর ওটা শুনে না, তারপর থেকে আমি আর পিসির বাড়িতে থাকতে চাইতাম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে তখন তো দেখো সত্যি কথা বলতে ইন্টারেস্ট কি, আমার মানে ভূত শুনলেই ভয় লাগে, আর একটা মানুষ মারা গেছে তাকে দেখতে পাওয়া মানে বিশাল একটা, মানে এমন একটা ব্যাপার যে আমি তো অ্যাটলিস্ট ওখানে থাকতে পারতাম না, এরকম একটা ফিল কাজ করছিল। তো ওই ঘটনাটা যখন শুনলাম, তখন আমার মনের মধ্যে এই জিনিসটা ট্রিগার করে যে দেখো, বাবা তো মিথ্যা কথা বলবে না, ঠিক আছে, আর এরকম একটা সেন্সিটিভ জিনিস নিয়ে তো কখনোই না, যখন তার হাজবেন্ড মারা গেছে তাকে গিয়ে তো এরকম নিয়ে কেউই কখনো ইয়ার্কি মারবে না বা মজা ঠাট্টা করবে না। তো এই ঘটনাটা আমাকে প্রথম ইন্সপায়ার করে প্যারানর্মাল ফিল্ডে আসার জন্য। তারপর থেকে আমি অনেক চেষ্টা করেছি, ইনফ্যাক্ট টিভিতে যত শোজ হতো, লাইক আহাট,
ঠিক আছে, এখন দেখলে হয়তো সেগুলোকে একটু কার্টুন টাইপ বা একটু ছোটবেলায় মনে হতো না, ছোটবেলায় এটা মনে হতো না। আর একটা শো তো কই হ্যায়, ওকে, মানে ওই শোটা দেখার জন্য আমি লিটারালি পাগল ছিলাম। মানে শুক্রবার, আমার এখনো মনে হয় শুক্রবার রাত্রি 11টার সময় আসতো। তো নস্টালজিয়া এগুলো। হ্যাঁ একদমই তাই। তবে আহাট, তারপর আরেকটু বড় হওয়ার সাথে সাথে আমার না জিনিসটা সত্যি কথা বলতে গেলে আস্তে আস্তে থেমে গেছি। পড়াশোনার চাপ, ঠিক আছে, ফুটবল খেলার প্রতি ইন্টারেস্ট, তো এইসবের এই জিনিসটা থেকে বেরিয়ে গেছি। 2010 কি 9 এরকম টাইম হবে, হঠাৎ করে জি টিভিতে একটা রিয়েলিটি শো আসে, ঠিক আছে, ফিয়ার ফাইলস। ফিয়ার ফাইলস এর যে প্রথম সিরিজটা বেরিয়েছিল, মানে ফার্স্ট যে সিরিজটা এসেছিল, ওখানে যা যা ঘটনা দেখিয়েছিল, রিয়েল লাইফ ইভেন্টস বলেই দেখিয়েছিল, তো ওই ঘটনাগুলো আমায় মারাত্মকভাবে ইন্সপায়ার করে, যেখান থেকে আমি প্রথম জানতে পারি রাজস্থানের ভানগড়ের ঘটনা। ওকে, রাজস্থানের মানে আমাদের ইন্ডিয়াতে এরকম একটা জায়গা রয়েছে যেখানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে বলাই রয়েছে ওটা হন্টেড, যে কারণে তোমায় ঢুকতে দেওয়া হবে না, সূর্যাস্তের পর ঢুকতে দেওয়া হবে না। তো এইটা জানার পর আমার মধ্যে একটা, মানে আমি জানি না, এরকম একটা স্পার্ক, একটা ফিল খুব বাজেভাবে ট্রিগার করে। ট্রিগারটা এটাই করে, তো তখন আমি জানার চেষ্টা করি। তখন আমার নিজের কাছে ফোন ছিল না, তো বাবা মায়ের ফোন নিয়ে আমি ভানগার্ডের ব্যাপারে সবকিছু জানার চেষ্টা করি। দেন আই গট টু নো দ্যাট গৌরব তিওয়ারি, যে আমাদের ইন্ডিয়ান প্যারানর্মাল ইনভেস্টিগেশনের ফাদার বলা যায়, হ্যাঁ ফাদার বলতে পারো, তো তার থিওরি গুলো আমি পড়তে শুরু করি। ঠিক আছে, তখন জিনিসগুলো আমার মধ্যে আরো বেশিভাবে ট্রিগার করেছে, না আমাকে এবার জানতে হবে। তো তারপর আস্তে আস্তে দিন পাল্টাতে থাকে, সময় ঘুরতে থাকে। যখন আমি কলেজ লাইফে গেলাম, মানে যখন আমি অ্যাকচুয়ালি ফ্রিডম পেলাম, হাতে ফোন, একা একা যেখানে ইচ্ছা যেতে পারছি, তখন আমি টার্গেট নিলাম যে আমাকে আগে বার করতে হবে আমাদের কলকাতায় কি কি রয়েছে। কারণ যেহেতু আমি কলকাতায় থাকি, কারণ তার বাইরে আমার বাউন্ডারি নেই। ওকে, কলকাতার কিছু জায়গা আমি ভিজিট করি যেগুলো আমি জানতাম বা পড়েছিলাম যে এটা হন্টেড, একদমই তাই। তো হন্টেড প্লেস জানার পর থেকে মানে কৌতূহল কাজ করে, এটা ভাবতে শুরু করি যে ওখানে গেলেই হয়তো আমি কিছু বুঝতে পারবো, বা ওখানে গেলেই আমি কিছু ফিল করবো বা দেখতে পাবো। তো প্রথম ডিসঅ্যাপয়েন্ট হই, ফিল করি, গেছি, ঘুরে চলে এসেছি, যে না কিছু তো নেই এখানে, তো পুরো বাড়ি টাইপের একটা জিনিস। এরকমও কিছু জায়গা আমি ভিজিট করেছি যেগুলো গুগলে নেই। ওকে, অনেক কিছুই রয়েছে যেগুলো গুগলে নেই। এরকমও জায়গা রয়েছে আমাদের কলকাতা, আমাদের আশেপাশেই রয়েছে, যে জায়গাগুলো আমরা জানি না। ঠিক আছে, ইউটিউব গুগলে কোথাও নেই। তো সেখানে সেই জায়গাগুলো ভিজিট করি। তো করতে 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 আমি হাঁপিয়ে উঠেছিলাম যে না, এটা মোস্ট প্রবাবলি ফেকই হবে জিনিসগুলো, ঠিক আছে, মনের ভুল। ঠিক এট দ্যাট পয়েন্ট অফ টাইম আরেকটা ঘটনা আমার সাথে ঘটে 2015 সালে। আচ্ছা, ওকে, তো তখন 2015, তাহলে একটু হাত মিলিয়ে নাও আমারও। আচ্ছা, তো ওই সময় 2015 আমি আর আমার একটা বন্ধু, আমি নাম নিচ্ছি না, ও আর আমি তখন ঘুরে বেড়াতাম। লাইক কলেজে যেতাম, একটা দুটো ক্লাস করতাম, দেন বেরিয়ে পড়তাম। কোথায় বেরিয়ে পড়তাম? কখনো প্রিন্সেপ ঘাট যাচ্ছি, কখনো রবীন্দ্র সরোবরে যাচ্ছি, মেট্রো স্টেশনে যাবো, দেখবো রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন তো হন্টেড, তাহলে ওখানে গেলে কিছু দেখতে পাবো। আলটিমেটলি কিছুই হয়, আমিও গিয়ে দেখতে পাইনি। এক্স্যাক্টলি। তো এরকমই হঠাৎ করে একদিন ঠিক হয় আমরা সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রি যাবো। ওকে, পার্ক স্ট্রিট সেমেট্রি গেছিলাম। এবার তার মাঝখানে কিন্তু আমার স্টাডি চলছে, তার মাঝখানে আমার পড়াশোনা চলছে, থিওরি নিয়ে পড়াশোনা চলছে, যে একটা ক্যামেরা রাখতে হবে, আর ক্যামেরাতে কি দেখে আমি বুঝবো যে সেখানে কিছু একটা রয়েছে, অ্যাবনর্মালিটি রয়েছে। তো সেই যে বাবলস, ঠিক আছে, স্মার্ট অবস, হ্যাঁ স্মার্ট অবস যেগুলো রয়েছে, তো আস্তে আস্তে আমি এবার ওগুলোকে ডিকোড করতে শুরু করি, যে আমি ফটো তুলছি একটা ফ্রেশ এরিয়াতে কি করে বাবলস আসতে পারে। ওকে, তো আমি সেরকম পিডিএফ কালেক্ট করছিলাম, মানে আমি ফটো তুলতাম, নিজের ডকুমেন্টস তৈরি করতাম, ফটো তুলতাম, ডকুমেন্টস তৈরি করতাম, যে এই জায়গায় আমি এরকম এরকম ফিল পেয়েছি বা এরকম এরকম জিনিস আমি দেখেছি। তো তারপর হঠাৎ করেই একদিন ঠিক হয় আমরা সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রি যাবো। সেমেট্রিতে যাই, আমি আমার ব্যাগে করে দুটো পারফিউমের নতুন বটল নিয়ে গেছিলাম। আমি জানি যে যা হয় হবে, যেটা করতে যাচ্ছিল খুব ডেঞ্জারাস, এটা আমি করেছি, ইনফ্যাক্ট আমি করেছি, জানি আমি এটা ঠিক ভেবেছিলাম যে যা হয় হবে, বাট কিছু তো একটা আমায় জানতেই হবে, রাইট? আমার এখনো মনে আছে সকাল 11টা থেকে তখন বিকেল 4:30 বাজে আমরা পুরো সেমেট্রিতে বসেছি, ঘুরেছি, অনেক কিছু করেছি, বাট কিছু বুঝতে পারি, কিচ্ছু বুঝতে পারি। একটা সময় ডিরোজিওর যে সমাধিটা রয়েছে, এক্স্যাক্টলি, হ্যাঁ বলো, ডিরোজিওর যে সমাধিটা রয়েছে ওখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কেন জানি না, তুমি বিশ্বাস করবে না কৌস্তবদা, আমার এটা ওই দিন প্রথম ফিল হয় যে যদি কোনো রকম নেগেটিভ প্লেস থাকে, সেই জায়গায় তুমি যদি থাকো বা তুমি যদি বিলং করো, লাইক আজকে তোমার বাড়ি ধরো হন্টেড, ওকে, তুমি না অটোমেটিক্যালি ডিপ্রেশনে চলে যাবে ওই বাড়িতে যদি তুমি থাকো। পজিটিভ এনার্জিটাকে তো সোক করেই নেবে, ইনফ্যাক্ট তোমার যে অরাটা পুরো নেগেটিভিটিতে ভরে যাবে, অরাটা ডার্টি হয়ে যাবে। এক্স্যাক্টলি। আর ম্যাক্সিমাম মানুষ, এটা সার্ভেতেও দেখা গেছে, ইনফ্যাক্ট তুমি যদি একটু ভালো করে রিসার্চ করো তুমি বুঝতে পারবে
যারা এই ধরনের জায়গার আশেপাশে থাকে বা যারা এই ধরনের জায়গাতে থাকে তারা ম্যাক্সিমাম মানে সুইসাইডাল থটসে ভোগ, ঠিক আছে, আর তারা অ্যাটেম্পটও করে। আর এটা আমি আরো কারণ বলছি, 2022-এর 15th অগস্ট আমার দাদা আত্মহত্যা করে। তো ওটা ওর একটা পার্সোনাল লাইফ জনিত প্রবলেমের জন্য করে, সেটা আমি আর এখন বলছি না। তো দাদা আত্মহত্যা করার পর, আচ্ছা এইটা আমি পরে আসছি। তো সেদিনকে যখন আমরা সিমেট্রিতে গেলাম, সেমেট্রিতে ছিলাম, তো ডিরোজিওর যে সমাধিটা রয়েছে, সমাধিটার সামনে দাঁড়িয়ে আমার মাথায় এলো যে আর তো আমার কাছে কোনো অপশনস নেই। না। আমি পুরো জায়গাটা ঘুরেছি, সবই দেখার চেষ্টা করেছি, বাট আমি কিছু বুঝতে পারছি না। ইনফ্যাক্ট খুব পিসফুল একটা প্লেস। তো আমি পারফিউম ভীষণ পছন্দ করি, তো আমার কাছে লেয়ার শটের বটল ছিল দুখানা, একটা গ্রিন কালারের ছিল, একটা অরেঞ্জ কালারের ছিল। আমি কি করি, আমার আশেপাশে, নিজের উপর না, আমার আশেপাশে পারফিউম পুরো বটল খালি করে স্প্রে করে ওকে, আমি দাঁড়িয়ে থাকি ওখানে। তারপরেও কিছু হয় না। 4:45 বাজে, আমার এখনো টাইম মনে আছে, 4:45 বাজে হঠাৎ করে ফিল করলাম লিটারালি ঝড় উঠলো সেমেট্রির ভেতরে। লিটারালি ঝড় উঠলো, মানে এত ফাস্ট, মানে হাওয়া দিতে শুরু করলো, মানে তোমার মনে হবে যে তুমি ঝড়ের মধ্যে দাঁড়িয়ে আছো। তো যখন ঝড়টা উঠলো, খুব বেশি হলো 2 থেকে 3 মিনিট ওটা স্টে করলো। আর আমাকে মানে নক করলো একটা জিনিস, হাওয়া তো দিচ্ছে, এত গাছের একটা পাতাও নড়ছে না। এই জিনিসটা না, মানে আমি তোমাকে এখনো বলছি, আমার গুজবাম্পস দিচ্ছে, আমার গায়ে কাঁটা দিচ্ছে। এটা যখন হয়েছে তখন আমার একটু ভয় লেগে গেছে। দেখো আমি তো হান্টিং করতে এসেছি, বাট এর প্রিকশন তো আমার জানা নেই। হান্টিং করতে এসছো, হান্টেড না হয়ে যায়, হান্টেড না হয়ে যায়, এর প্রিকশন তো আমার জানা নেই যে যদি উল্টো পাল্টা কিছু হয় সেখান থেকে আমি বেরোবো একদম, ঠিক আছে। আর একটা এমন জায়গায় এসেছি, সেখানে এসে যদি তার অথরিটি জানতে পারে আমরা এই ধরনের কাজকর্ম করছি, তো সেক্ষেত্রে একটা কেস খাবো। তো তারপর কি হয়, এটা জিনিসটা হবে থেমে যায়। আই থট অ্যাট দ্যাট টাইম কি হয়তো আমাকে অ্যালার্ট করা হলো যে যেটুকু জানতে চেয়েছিল তোকে জানিয়ে দেওয়া হয়েছে, এবার তুই চলে যায় এখান। আমার বন্ধুটাও ভীষণ ভয় পেয়ে যায়। তো ভয় পেয়ে যাওয়ার পর আমরা ওখান থেকে বেরিয়ে আসি। এরপর আমার জার্নি স্টার্ট হয়, কারণ ওই দিন আই ওয়াজ শিওর কি হ্যাঁ কিছু একটা এক্সিস্ট করে, না হলে গাছের পাতা কেন নড়বে না? আমরা ফু দিলেও গাছের পাতা নড়বে, তাহলে এত জোরে হাওয়া দিচ্ছে গাছের পাতা কেন নড়ছে? ছোটবেলায় এইসব অ্যাক্টিভিটি হয়েছে। সব থেকে আমার উইয়ার্ড লাগে, আমি এরকম টাইপের ঘটনা পেয়েছি আমার ক্যারিয়ারে, যে মৃত মানুষকে খাবার দিয়েছো, সে খেয়েছে, এন্ড এটা বলা হয় যে মৃত মানুষকে খাবার দেওয়ার পর ঘুরে তাকাতে নেই। আর এই যে ব্যাপারটা না, এই ব্যাপারটা অনেকটা প্রেত প্রসাদ টাইপের। প্রেত প্রসাদ মানে হচ্ছে তুমি কোনো প্রেতকে খেতে দিলে, সেটা খেলো, উচ্ছিষ্ট যেটা রয়েছে ওটাকে প্রেত প্রসাদ বলা হয়। এবার ওটা যদি কখনো কেউ খায়, তার জীবনে বিপর্যয় নেমে আসতে পারে। আর তার থেকে বড় কথা যেটা হচ্ছে অরিত্র, সেটা হচ্ছে যে গয়াতে প্রেতশিলা রয়েছে, গয়াতে পিণ্ডদানও করা হয়, ঠিক আছে। এই যে গয়াতে যে পিণ্ডদান করা হয়, এই ব্যাপারে তোমার কি মতামত? মানে কেন করা হয়? মানে একটা পার্টিকুলার জায়গাতে তুমি দিচ্ছ, পিণ্ডি দিচ্ছ, এন্ড সেটা খাবার পর বা সেটা গ্রহণ করার পর সেই যে স্পিরিট রয়েছে, আর ইনফ্যাক্ট এটাও বলা হয় যে যখন গয়াতে পিণ্ডদান করা হয়, তখন যার নামে পিণ্ডদান করছো তার সাথে সাথে সারাউন্ডিং, যে ধরো পশু পাখি মারা গেছে বা যার যার ব্যাপারে মনে পড়ছে, সবাইকে উৎসর্গ করে পিণ্ডিটা দিতে হয় যাতে তারাও মুক্তিটা পায়। তো তোমার মনে হয় যে এই জিনিসটা আদৌ সত্যি বা এরকম টাইপের কিছু হয়? এক্স্যাক্টলি, এটার পেছনে একটা পৌরাণিক রিজন রয়েছে। তো আমি তোমাকে একটা কথা বলছি, মানে একমাত্র গয়ায় পিণ্ডদান দিলেই কেন সে মুক্তি পাবে, এর পেছনে কারণটা হচ্ছে গয়া জায়গাটা এসেছেই, গয়াসুর নামে একজন দানব ছিল। আচ্ছা, আমি পৌরাণিক ইনসিডেন্ট তোমাকে বলছি। তো সে খুব ডিভোটি ছিল আমাদের বিষ্ণু আর ব্রহ্মাজির প্রতি। তো সে তপস্যা করে, যুগ যুগ ধরে সে তপস্যা করার পর ব্রহ্মা সেই তপস্যায় মুগ্ধ হন। আর এই জিনিসটা মানে হয়তো কন্ট্রোভার্সিয়াল হতে পারে কথাটা, বাট তুমি দেখবে যত বিপর্যয় আমাদের ইউনিভার্সে নেমে এসেছে, প্রত্যেকটা বিপর্যয়ের পেছনে কারণ হচ্ছে ব্রহ্মার বরদান, রাইট? রাবণের পেছনেও তাই। ইনফ্যাক্ট আমি গয়াসুর যার কথা বলছি তার। তো গয়াসুরকে যখন ও বরদান দিতে আসে, তখন ব্রহ্মাজি ওনাকে জিজ্ঞেস করেন যে তুমি কি চাও। তখন গয়াসুর জানান যে আপনি আমাকে এমন বরদান দিন যাতে আমার দর্শন পেলেই মানুষ মোক্ষ লাভ করে, মুক্তি লাভ করে, মুক্তি মানে সদ্গতি হয়, মানে কার্মিক যে সাইকেলটা রয়েছে সেখান থেকে মুক্তি পায়। কারণ আমরা তো মারা যাওয়ার পর বিভিন্ন জনিতে ট্রান্সফর্ম হতে পারি, যেমন প্রচুর বেদনাদায়ক জনিও রয়েছে। তো সেখান থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হচ্ছে বিষ্ণুর পদতলে যাওয়া, বৈকুণ্ঠ ধাম। ওকে, তো তখন ব্রহ্মাজি বুঝতে পারে যে না তো করতে পারবো না, তো তাকে দেয়, ওই বরদানটা দেয়। এই বরদানটা দেওয়ার ফলে কি হয়, পুরো পৃথিবী জুড়ে বা পুরো ইউনিভার্স জুড়ে পাপের সংখ্যা অনেক বেড়ে যায়। কেন বেড়ে যায়? তার কারণ সবাই পাপ করতো,
অনেক বেশি বেশি পাপ করতো, করে গয়াসুরের দর্শন করে নিত। ও ওকে, ওই রিজন। আচ্ছা, করে গয়াসুরের দর্শন করে নিত। হুম 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 তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজন এই ব্যাপারটা নোটিস করে। হুম হুম করে তখন জানবে সবাই, মানে তুমি যদি ভস্মাসুরের হুম কাহিনী হুম। শোনো, যে মহাদেব ওনাকে বরদান দিয়েছিল যে যার যার দিকে মাথায় হাত তাকাবে, দেবে, যার মাথায় হাত হ্যাঁ। রাখবে সে ভস্ম হয়ে হুম যাবে। হুম হুম তো এটার জন্য সে মহাদেবের মাথাতেই হাত রাখতে গেছিল। হুম হুম ঠিক আছে, তো তখন মহাদেব গিয়ে বিষ্ণুর পায়ে শরণাপন্ন হন। সেম অ্যাজ ওয়েল ব্রহ্মাজিও যায় বিষ্ণুর কাছে। হুম তো ভগবান বিষ্ণু বলেন যে ঠিক আছে, আমি তাহলে গয়াসুরের সাথে দেখা করব। আসে দেখা করতে, তো গয়াসুরকে বলে যে আমি তোমার পিঠের ওপর যজ্ঞ করব। ওকে, তো গয়াসুর রাজি হয়ে যায়, কারণ সে নিজে বিষ্ণু আর ব্রহ্মাজির ডিভোটি ছিল, হুম খুব বড় লেভেলের ডিভোট। তো যখন ওই যজ্ঞটা করা হয় তখন গয়াসুর দেখছে যে যজ্ঞটা এই কারণেই করা হয়েছিল যে যদি গয়াসুরকে শুইয়ে দেওয়া হয় তাহলে পাপীরা এসে গয়াসুরকে দেখতে পাবে না বা তার দর্শন পাবে না। হুম হুম তার কারণ তার আগে ইয়ামলোক খালি হয়ে যাচ্ছিল, কারণ সবাই পাপ করে গয়াসুরের দর্শন করে নিচ্ছিল আর সবাই মোক্ষ লাভ হুম করছিল। হুম তো ইয়ামলোক খালি হয়ে যাচ্ছিল। তো এই ব্যাপারটা নিয়ে যমরাজ ব্রহ্মাজির কাছে যান কমপ্লেন করে। কমপ্লেন করতে। ঠিক আছে, তো সেম ওয়েতে বিষ্ণুজি তখন গয়াসুরকে বলে যে তোমার পিঠের ওপর আমরা যজ্ঞ করব। তো যখন যজ্ঞ করা হয় তখন গয়াসুরকে উল্টো করে শুইয়ে দেওয়া হয়। তুমি যদি গয়াতে কখনো যাও তুমি দেখতে পাবে গয়াসুরের একটা মূর্তি শোয়ানো অবস্থায় রয়েছে, তার উপর বিষ্ণুজি দাঁড়িয়ে রয়েছে। হুম 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 যখন যজ্ঞ সম্পূর্ণ হয় তখন গয়াসুর যখন উঠতে যায় দেখে গয়াসুর উঠতে পারছে না। উঠতে পারছে না কারণ তখন দেখছে ভগবান বিষ্ণু গয়াসুরের বুকের ওপর পা দিয়ে রয়েছে। পিঠের ওপর। হ্যাঁ, তো পা দিয়ে রয়েছে। তখন গয়াসুর মানে এতটাই হায়ার লেভেলের ডিভোটি ছিল, মানে স্পিরিচুয়ালি, তখন সে বলে যে আপনি সারা জীবন আমার বুকের উপর মানে এরকম আমার উপরে পা দিয়ে রাখুন। হুম ওকে, তো তখন ওই জায়গাটাতে যখন গয়াসুরকে মানে স্থাপন করা হলো, ওই জায়গায় ভগবান বিষ্ণুর বুকের উপর পা দিয়ে, তারপর থেকে ওই জায়গাটাতেই একমাত্র মৃত ব্যক্তিদের, মানে তুমি যাদের উদ্দেশ্য করে ওখানে পিণ্ডদান করবে, মানে নিজের পিতৃপুরুষ বা আগের যারা পূর্বপুরুষ রয়েছে, তারা একমাত্র ওখান থেকে মুক্তি লাভ করে, যাদের মুক্তি ঘটেনি। এটার ম্যাক্সিমামটা হয় যারা অপঘাতে মারা যায়, কারণ অপঘাতে মারা গেলে তুমি নর্মাল শ্রাদ্ধ করলে তার মুক্তি হয় না। ঠিক আছে, কারণ যখন তুমি মানে গয়াতে গিয়ে, বিহারের গয়াতে গিয়ে ওই প্রেতশিলা বা প্রেত পর্বত যেটাকে বলা হয়, ওখানে গিয়ে যখন আমরা পিণ্ডদান করি, সেখানে গরুড় পুরাণ পড়া হয়, পাঠ করা হয়। আর গরুড় পুরাণ ইজ দ্য থিং যে তোমাকে মুক্তি লাভ করাবে। এর জন্য বলা হয় গরুড় পুরাণ তুমি ঘরে রেখে কখনো পড়তে পারবে না। ঠিক আছে, আমি তোমাকে একটা জিনিস বলছি, তুমি যদি একবার ট্রাই করো তুমি বুঝতে পারবে যে তোমার আশেপাশের এনার্জিটাকে তুমি ফিল করতে পারবে। এরকম একটা কনসেপ্ট আছে জানো তরিত্র, যে অনেকে না শিব পুজো করার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করেন, যেটা কিন্তু অ্যাপারেন্টলি অনেক ক্ষেত্রেই ব্যাপারটা ঠিক না। মহামৃত্যুঞ্জয় মন্ত্র কেন পাঠ করা হয়? কার্মিক যে সাইকেলটা রয়েছে, বাজে কর্ম বলো ভালো কর্ম বলো, সেই পুরো যে কার্মিক সাইকেলটা রয়েছে সেখান থেকে মুক্তি লাভ ঘটায় হচ্ছে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র। না, অ্যাকচুয়ালি আমি তোমাকে একটা কথা হুম বলছি, মহামৃত্যুঞ্জয়ের মন্ত্র এসেছে এই মার্কণ্ডেয় পুরাণ থেকে। হুম ওকে, ঋষি একদম। মার্কণ্ডেয় যখন ওনার আয়ু ছিল 12 বছর, হুম হুম 12 বছরের মাথায় কিন্তু উনি বিশ্বাস করতেন যে, আর মহাদেবের বিশাল বড় ডিভোটি ছিলেন উনি। তো উনি এটা বিশ্বাস করতেন যে আমি যদি মহাদেবের পুজো করি তাহলে আমার মৃত্যু ঘটবে না। হুম হুম ওকে, যখন 12 বছর বয়সে যমরাজ আসে ওনাকে নিয়ে যেতে, তখন সে একটা লিঙ্গ স্থাপন করেছিল যে উইচ ইজ কল্ড শিবলিঙ্গ। হুম হুম শিবলিঙ্গকে জড়িয়ে ধরে তখন সে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে শুরু করে। তো যখন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে, তখন যতক্ষণ উনি শিবের মন্ত্র পাঠ করছেন ততক্ষণ তো সে ওনাকে নিয়ে যেতে পারবে না। হুম হুম তখন যমরাজ মহাদেবের কাছে কমপ্লেন জানায়, মানে জানায় যে ওনার আয়ু শেষ হয়ে গেছে, তো আমাকে ওনাকে নিয়ে যেতেই হবে। তখন মহাদেব জানায় যে না, ও আমার এত বড় ডিভোটি, আমি ওর আয়ু তাড়াতাড়ি শেষ হতে দেবো না। হুম মহাদেবের বরদানে ঋষি মার্কণ্ডেয় তখন বেঁচে যায়। ওকে, বাট এইটা ভুল কনসেপ্ট ছড়ানো হয়েছে বা ভুল কনসেপ্ট স্প্রেড করা হয়েছে যে আমরা যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করি তাহলে আমাদের মুক্তি লাভ ঘটবে বা আমাদের মৃত্যু হবে না। আমি সেটা বলছি না, আমি বলতে চাইছি যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র তুমি পাঠ করলে এই যে কার্মিক সাইকেল, আমরা পুনর্জন্ম নিচ্ছি, দেহটা পোশাক, বারবার জন্ম নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ধরো অনেক ক্ষেত্রে শুভ ফল পাওয়ার জন্য অনেকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতো, ইভেন আমিও সেই ভুলটা একটা সময় করেছি। এবার আমি যখন পড়াশুনো করি আরো বেশি এইসব ব্যাপার নিয়ে, তখন আমি জানতে পারি যে এই যে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা তুমি পাঠ করছো, তুমি কিন্তু কার্মিক যে সাইকেলটা রয়েছে সেই সাইকেলটা নষ্ট করছো। ধরো তুমি কোনো পুণ্য করেছো, আমি হয়তো ভুল বলতে পারি, বাট আমি পড়ে এটা বুঝতে পেরেছি, এই যে পুণ্য করছো বা পাপ করছো,
এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা পাঠ করতে করতে সেই ভাইব্রেশনে সেই পুণ্য পাপের যে ব্যালেন্সটা রয়েছে সেটা অনেকটা সরে যায়, এবং তুমি তোমার অ্যাকচুয়ালি যে কর্মফলটা রয়েছে, কর্মটা রয়েছে, সেটা একটা নিউট্রাল জায়গায় আসে বা সেখান থেকে স্টার্ট হয়। তুমি যদি ভালো কাজ কিছু করে থাকো সেটার ব্যাপারটা তো নষ্ট হচ্ছে। এবার ভালো কাজ যেটা বলছি সেটা কি, একটা অ্যাটাচমেন্ট। ভালো কাজ করেছি, ভালো ফল পাবো, এটাও কিন্তু একটা অ্যাটাচমেন্ট, মেটেরিয়ালিস্টিক ওয়েতে একটা অ্যাটাচমেন্ট। এবার এই জিনিসটা যদি করা হয়, অনেকেই বলেন, অনেকের সাথে কথাবার্তা বলেছি, তারা বলে যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র যেটা রয়েছে সেটা এরকম ভাবে পাঠ করা উচিত না, পার্টিকুলার কিছু সিচুয়েশনে এই জিনিসটা করা যেতে পারে, যেরকমটা তুমি বললে। বেসিক্যালি মহাদেব, আমি তোমাকে একটুখানি আটকাচ্ছি। অ্যাকচুয়ালি মহামৃত্যুঞ্জয় মন্ত্র হচ্ছে আমাদের মৃত্যুকে সহজ করে দেয়। ডেথ ইজ আ ভেরি পেনফুল থিং। তুমি যদি ঘুমের মধ্যেও মারা যাও, সেক্ষেত্রে তুমি একটা বাজে ধরনের পেন কিন্তু ফিল করবে যখন তোমার সোল তোমার বডি ছেড়ে বেরিয়ে যাবে। ওকে ওকে, তো মহামৃত্যু সেটা এখন আমি বুঝতে পারবো না, যখন হবে তখন বুঝতে পারবো। এটা obviously না, তোমার হোয়াটসঅ্যাপ তখন রিসিভ করার জন্য আমাকেও সেই সিচুয়েশনে যেতে হবে। একদম একদম, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে মরার আগে করে দেবো হোয়াটসঅ্যাপটা, ঠিক আছে? না, তুমি তো বুঝতে পারবে না, কারণ মরার আগের যে 40 সেকেন্ডের টাইমটা, দ্যাট ইজ ভেরি, মানে ওটা আলাদাই একটা লাইফ। ঠিক আছে, ওই 40 তোমার ওই সময়টা না, মানে ধরো তোমার মারা যাচ্ছে, আমি যে পড়েছি এটা, ওই সময় তোমার ব্রেন হার্টটা স্টপ হয়ে গেল, ব্রেন অ্যাক্টিভিটি যে লাস্ট যে ফিউ কিছু ইলেকট্রিক্যাল পালসেস রয়েছে না, ওই সময়টা নাকি সারা জীবনটা মনে পড়ে যায়। মানে বলে দিচ্ছি, এটা মানে ওই যে টাইমটা, মানে আমাদের মারা যাওয়ার যে টাইমটা, ওই আমাদের হার্ট স্টপ হলো, তার কয়েক মিনিট পর আমাদের ব্রেন ডেথ হয়। হ্যাঁ একদম। ওকে, আর সবার শেষে ডেথ হয় আমাদের চোখে। 6 ঘন্টা পর আমাদের চোখের ডেথ হয়। ওকে, তো যখন আমাদের ব্রেনের অ্যাক্টিভিটিটা বেড়ে যায়, মানে মারা যাওয়ার পর, আমাদের লাইফের যত ভালো মেমোরিজ আছে, মানে অ্যাজ আ থার্ড পার্সন ভিউতে আমরা সেই মেমোরিজ গুলোকে দেখতে পাই আমাদের চোখের সামনে পরপর পরপর। মানে এটা অনেকগুলো ফ্ল্যাশের মতো বললে হয়তো মানে অডিয়েন্সই আমাকে জিজ্ঞেস করবে, বা এরকম কমেন্ট আমি পেয়েছি যে তুমি কতবার মরেছো। হ্যাঁ, ঠিক আছে, দেখো এই মরেছো এটার জন্য তাহলে তোমার নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের থিওরি পড়তে হবে। জার্মানিতে 101 জনের উপরেই নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স করা হয়েছিল, মানে যারা করেছিল তাদেরকে নিয়ে করা হয়েছিল। তো মানে যখন আমাদের সোল আমাদের বডি ছেড়ে বেরিয়ে যায়, লাইক যখন আমরা ঘুমোই না, তখন আমাদের সোল আমাদের বডি ছেড়ে কিন্তু বেরিয়ে যায়, কারণ সোল বিভিন্ন ডাইমেনশনে ট্রাভেল করে। আমরা ঘুমিয়ে পড়লেও আমাদের সোল কখনো ঘুমায় না, আমাদের আত্মা কখনো ঘুমোয় না। তো সে বিভিন্ন ডাইমেনশনে ট্রাভেল করে, সে ডাইমেনশনে ট্রাভেল করতে করতে ফিউচার আর পাস্ট দুটোই দেখতে পায়। বুঝতে পেরেছো? তো যখন আমরা ঘুমিয়ে পড়ছি বা আমাদের কনসিয়াস মাইন্ড অবচেতন অবস্থায় চলে যাচ্ছে, মানে সচেতন অবস্থায় যে জিনিস যে মানে সচেতন অবস্থায় আমরা যে জিনিস ফিল করতে পারি না বা পারছি না, সেই জিনিসগুলো কিন্তু আমাদের সোল বা বিভিন্ন ডাইমেনশনে ট্রাভেল করে বুঝতে পারে বা দেখতে পারে। সেই কারণেই কিন্তু আমাদের সাথে ডেজাভু ঘটে। হ্যাঁ, রাইট। অনেক সময় হয়ে থাকে যে এই ঘটনাটা তো আমার সাথে ঘটে গেছে, তাহলে আবার হচ্ছে কেন? এটা আমাদের মনে, এখানে আবার একটা প্যারানর্মাল প্যারালাল ইউনিভার্সাল একটা ব্যাপারও চলে আসে ডেজাভুর ক্ষেত্রে। তুমি কন্টিনিউ করো, তারপর আমি। তো ওটাই বলছি যে এবার তুমি যেটা মহামৃত্যুঞ্জয় মন্ত্রের কথা বলছো, তো মহামৃত্যুঞ্জয় মন্ত্র হচ্ছে তোমার যে পেনফুল ডেথ, পেনটাকে নষ্ট করে দেয়, মানে পেনটাকে শেষ করে দেয়। তুমি যেটা বললে এটাও ঠিক যে মুক্তি লাভ ঘটায়, অবভিয়াসলি মুক্তি লাভ ঘটাবে। আর এটা তখনই মুক্তি লাভটা ঘটাবে যখন তোমার ডেথটা খুব স্মুথ ওয়েতে হবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, মানে একটা শায়েরিতে পড়েছিলাম, মৃত্যুকে নিয়ে আমরা এমনি ভয় পাই, ঠিক আছে, আসল পেন তো জীবন। একদমই তাই, আমরা তো সবাই সাফার করছি। এক্স্যাক্টলি। অ্যান্ড তার থেকেও বড় কথা যেটা হচ্ছে, তুমি নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের ব্যাপারটা বললে, নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। মানে ধরো নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স মানে হচ্ছে যে তুমি মারা যেতে 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 যাওনি, তুমি হুট করে আবার বেঁচে গেছো। এইসবের অনেক ক্ষেত্রে অনেকে বলেছেন, অনেক জার্নালে পড়েছি যে তারা একটা ব্রাইট, মানে তাদের মনে হয় যে তারা শুয়ে আছে, তার যেটা বলে থার্ড পার্সন ভিউতে দেখছে যে ডাক্তার নার্সের সাথে কথা বলছে, চেস্ট প্রেস করা হচ্ছে, দেখতে পায়। অনেকে বলেছে যে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের পর তাদের জীবন পুরো চেঞ্জ হয়ে গেছে, তারা নাকি একটা ব্রাইট লাইট দেখতে পাচ্ছিল সামনে। তিনটে প্রসেস হয় নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সে। একটা হচ্ছে এই লাইট প্রসেস, আর একটা হয় টানেল প্রসেস, আর একটা হয় আউটার বডি প্রসেস। এক্স্যাক্টলি, ওকে, যেটাকে অ্যাস্ট্রাল প্রজেকশন বলা। অ্যাস্ট্রাল প্রজেকশন ইজ আ ডিভাইন সুপারন্যাচুরাল ফেনোমেনন। ঠিক আছে, মানে তুমি ওটার সাথে এটাকে কম্পেয়ার করতে পারবে না বা মেলাতে পারবে না। তার কারণটা হচ্ছে, বলছি, অ্যাস্ট্রাল প্রজেকশন হচ্ছে যখন তুমি জীবিত অবস্থায়, মানে অ্যাস্ট্রাল প্রজেকশন হয়তো অডিয়েন্স অনেকে বুঝতে পারবে না, আমি একটু বলে দিই। অ্যাস্ট্রাল প্রজেকশন মানে হচ্ছে যে আউটার বডি একটা এক্সপিরিয়েন্স ফিল হয়। এবার এখানে স্বামী বিবেকানন্দ বলুন বা রামকৃষ্ণদেব পরমহংসদেব,
এনারা কিন্তু অ্যাস্ট্রাল প্রজেকশন প্রপারলি করতে পারতেন, অর্থাৎ ধ্যানের মাধ্যমে নিজের বডির যে আত্মাটা রয়েছে, নিজের দেহের যে আত্মাটা রয়েছে সেটাকে বডির বাইরে বার করতে পারতেন। কিন্তু আমরা যেহেতু এতটা নলেজেবল হইনি বা এতটা স্পিরিচুয়াল নই, আমাদের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু আমাদের মানে সম্মতি নিয়ে হয় না। হয়তো কখনো কোনো বড় অ্যাক্সিডেন্ট হলো বা কিছু হলো, সেই ক্ষেত্রে আমাদের সোলটা বডির বাইরে চলে যায় মৃত্যুর প্রিকারসর হিসেবে, কিন্তু ফিরেও আসে। সোল বডিতে ফেরত আসার চেষ্টা করলেও ফেরত আসতে পারে, কারণ বডিটাকে কেউ টাচ করে দিয়েছে বা এরকম টাইপের একটা কনসেপ্ট রয়েছে। তোমার বডিতে তখন অশুদ্ধ হয়ে গেছে কোনো একটা ভাবে, যার কারণে সোল ফিরে আসতে পারছে না, তখন মৃত্যুটা ঘটে। তখন ওই অপঘাতে মৃত্যু যেটাকে আমরা বলে থাকি। মানে সাডেন যদি আমাদের সোল কখনো আমাদের বডি ছেড়ে দেয় আর সেই মুহূর্তে যদি আর ফিরে আসতে না পারে বাই এনি চান্স, এই কারণে অনেকের ঘুমের মধ্যেও মৃত্যু ঘটে, ঘুমিয়ে ঘুমিয়েও মারা যায়। কেন? তো যখন আমরা ঘুমিয়ে থাকি আমাদের বডি পুরো রেস্টে চলে যায়, ওকে, বাট আমাদের যে এনার্জি, আমাদের যে সোল তখন কিন্তু বিভিন্ন ডাইমেনশনে ট্রাভেল করতে শুরু করে। ঘুম হচ্ছে জীবন মৃত্যুর মাঝামাঝি একটা অবস্থা, আর এই মাঝামাঝি অবস্থাতেই দাঁড়িয়ে আছেন কিন্তু কালভৈরব। একদম, ঠিক আছে, মানে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি আর আমরা যে নিঃশ্বাস ছাড়ছি, এই যে নিঃশ্বাস নেওয়া আর ছাড়ার মাঝখানেই কিন্তু দাঁড়িয়ে রয়েছেন কালভৈরব। একদম এরকম ভাবে দাঁড়িয়ে রয়েছেন। আজকে সাপোজ তুমি নিঃশ্বাস নিয়ে তারপর বন্ধ করে দিলে প্রসেসটা, তুমি সেক্ষেত্রেও মারা যাবে। নিঃশ্বাস ছেড়েও যদি তুমি বন্ধ করে দাও সেক্ষেত্রেও মারা যাবে। সেই জায়গায় পাহারা দিচ্ছেন কালভৈরব। ঠিক আছে, মানে যে অ্যাকচুয়ালি আমাদের মুক্তিদাতা। ঠিক আছে, এই ক্ষেত্রে একটা কথা আছে, হরিদ্বারে একটা জায়গা আছে যেখানে গেলে নাকি আমাদের পাপ ধুয়ে যায়, কাশিতে। ঠিক আছে, কাশিতে একটা জায়গা আছে যেখানে গেলে আমাদের পাপ ধুয়ে যায়। তো সেখানে মৃত্যুর পর নাকি যদি তুমি অনেক পাপ করে ইন্টেনশনালি যাও যে আমি সেখানে গিয়ে মুক্তি লাভ করবো, করে দেন আমি বৈকুণ্ঠ ধাম যাবো, জিয়ামলোক যাবো না, তখন কিন্তু তোমার বিচার অন্য কেউ করবে না, করবেন কালভৈরব। আচ্ছা, ঠিক আছে, কালভৈরব তোমার বিচার করবে আর তার শাস্তি অন্যরকম। যদি তুমি ইন্টেনশনালি যাও তোমার শাস্তি দেওয়া হবে, তোমার কার্মিক ফল যেটা কার্মিক রেজাল্ট তোমাকে দেওয়া হবে, তারপর তোমায় মুক্তি দেওয়া হবে। মুক্তি তুমি পাবে, বাট তার আগের প্রসেসটা ইজ ভেরি পেইনফুল, ভেরি ডেঞ্জারাস। আর এখানে অরিত্র একটা যেটা ব্যাপার আসে, এই যে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম, তুমি বললে 3 রকম ব্যাপারটা। এই যে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স এর ক্ষেত্রে অনেকের লাইফ আমূল চেঞ্জ হয়ে গেছে, তারা এমন অনেক কিছু জানতে পেরেছেন বা এমন কিছু স্কিল ডেভেলপ করেছেন মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পর, যেটা তাদেরকে একদম মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড একটা বেনিফিট এনে দিয়েছে। সবসময় বেনিফিট না, অনেকে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স এর পর এমন কিছু জিনিসপত্র দেখেছেন যার মাধ্যমে তারা বিশাল ভয় পেয়েছেন এবং তাদের নর্মাল লাইফে আর তারা ফিরে আসতে পারেন। তোমাকে একটা ছোট্ট ইনসিডেন্ট বলছি নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সেরই। এটা আমি এই জার্নালটা পড়েছিলাম। তো একজন পেশেন্টকে কোল্যাপসড অবস্থায়, মানে হি ওয়াজ ইন কোমা, ওকে, কোল্যাপসড অবস্থায় হসপিটালে অ্যাডমিট করা হয়। তার কোনো সেন্স ছিল না। তো তারপর যখন ডক্টর ওনার চেক আপ করছে, তো ফ্যামিলির লোকজন বা বন্ধু বান্ধবের সাথে কথা বলছে। ডক্টর সাথে কথা বলার পর হঠাৎ করে একদিন যখন ডক্টর আসে ভিজিট করতে, দেখছে পেশেন্টের জ্ঞান ফিরে এসেছে। আচ্ছা আচ্ছা, এসেছে। তখন ডক্টর নিজেকে ইন্ট্রোডিউস করতে যাবে ওনার কাছে, তখন উনি বলছেন, পেশেন্ট বলছেন যে স্যার আপনাকে আমায় ইন্ট্রোডিউস করতে হবে না, আমি আপনাকে চিনি। আচ্ছা, চেনো মানে? তোমার সাথে তো আজকে আমার ফার্স্ট দেখা হলো। মানে ডক্টর তো জানে যে ওর সেন্স ছিল না, তো ওর আমাকে চেনার কোনো ওয়ে নেই। তো যখন ডক্টর বলছে যে তুমি কিভাবে আমায় চিনতে পারো, বলছে হ্যাঁ স্যার আপনি গতকাল আমার বন্ধুদের সাথে কথা বলছিলেন আর আপনার টাইতে কিন্তু সসের দাগ লেগেছিল। আচ্ছা, তখন ডক্টর অবাক হয়েছে, কারণ তার আগের দিন ডক্টর খেতে গিয়ে সস টাইতে ফেলেছিল আর ও ছিল কোমাতে, তাহলে ও কি করে জানে? ঠিক আছে, কারণ তখন বলছে যে স্যার আমি ওপর থেকে আপনাকে দেখতে পেয়েছিলাম যে আপনি কথা বলছেন আর আপনি আমার ট্রিটমেন্ট করছেন, ফ্রম দ্য ভেরি বিগিনিং আপনি আমার ট্রিটমেন্ট করছিলেন। তো তখন এইটা নিয়ে মানে ডক্টর এত বেশি স্ট্রেঞ্জ হয়ে যায়। তো এটা নিয়ে একটা জার্নালও আছে এই জিনিসটা নিয়ে। এবার আমার নামটা মনে পড়ছে না, একটা সায়েন্টিস্ট, সে এই ঘটনাগুলোকে স্টাডি করার পর সে এক্সপেরিমেন্টটা করে যে হোয়াট ইজ দ্য নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স, সেটাকে এনডিই তে ডিকোড করা হয়। হ্যাঁ, তো তখন এটা জানা যায় যে আমরা মানে 100 জনের মধ্যে 9 জন এই ব্যাপারটা ফিল করে। ঠিক আছে, মানে এটা প্রত্যেকের সাথে হবে তাও নয়। নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স দেখো, যারা মারা যাচ্ছে তারা তো ফিল করছেই, ঠিক আছে, বাট যারা মারা গিয়ে ফিরে আসছে তারা ডিফারেন্ট ওয়েতে জিনিসগুলো ফিল করে বা বুঝতে পারে, রাইট? তো যেমন হয় তোমার যেটা বললাম লাইট এক্সপেরিমেন্ট। তো অনেক সময় কি হয়, মানুষ মারা যাওয়ার সময় দেখতে পায়, মানে মারা যাওয়া আর বেঁচে থাকার মাঝখানের যে টাইমটা দেখতে পায় যে ভীষণ ব্রাইট একটা আলোর মধ্যে তারা এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, আলোর ওই পারে কি আছে কেউ জানে না। ঠিক আছে, মানে সেখানে অদ্ভুত একটা পিসফুল জায়গা, মানে ভীষণ শান্তি, যেখানে আমাদের সোল আমাদের বডি ছেড়ে দিয়েছে। সেই জায়গায় এরকম একটা হয়। আর একটা হয় টানেল, যেখান থেকে মানে
সোল বুঝতে পারে যে সে কোনো একটা টানেলের মধ্যে দিয়ে ট্রাভেল করতে করতে চলে যাচ্ছে, মানে টানেলটা শেষ হচ্ছে না। ওকে, আর একটা হয় আউটার বডি, যেটা আমি তোমাকে বললাম যে ডক্টরের কেসটা। তো আউটার বডি যেটা এক্সপিরিয়েন্সটা, এটা সব থেকে বেশি ইন্টারেস্টিং আমার কাছে অ্যাটলিস্ট লেগেছে, যে তুমি নিজে দেখতে পাবে যে তোমার অবচেতন শরীরটা একটা জায়গায় স্ট্রেচারে শুয়ে রয়েছে, আর তুমি সবকিছু দেখতে পাবে, বাট তুমি কারোর সাথে কথা বলতে পারবে না, তুমি কোনো কিছু বোঝাতে পারবে না যে তুমি কি মেহসুস করছো। তো এই যে আউটার বডি এক্সপিরিয়েন্সের কথা বলছিলে, মানে অ্যাস্ট্রাল প্রজেকশন, সেটার ব্যাপারে একটা বেশ ভালো মুভি আছে, হয়তো সত্যি ঘটনার উপর বেস্ড নয়, থিওরিটা খুব সুন্দর। ইনসিডিয়াস মুভিটা দেখেছো? হ্যাঁ, দেখেছি। আর তুমি যেটা বললে যে আউটার বডি এক্সপিরিয়েন্স নিয়ে, যে মানে এটার উপরেই বেস করে অ্যাকচুয়ালি মুভিটা, আমি তোমাকে একটা ছোট্ট কথা বলতে চাই, যে ইনসিডিয়াস মুভিটা যেই সেটে শুট করা হয়েছিল, যেখানে শুট করা হয়েছিল সেই সেটটা হন্টেড ছিল। ওকে ওকে, ঠিক আছে। তো ইনসিডিয়াস শুট করার সময় বা তার পরে কাস্ট অ্যান্ড ক্রিউ মেম্বাররা প্রত্যেকে এফেক্টেড হয়েছিল, এটা তুমি যদি রিসার্চ করো তুমি জানতে পারবে। এছাড়া আর একটা, এই ব্যাপারটা নিয়ে বলে বলছি, আর একটা মুভি আছে দ্য ওমেন বলে। এটাকে মনে করা হয় পৃথিবীর সব থেকে অভিশপ্ত সিনেমা, কারণ ওই যে সিনেমাটা ছিল, যে অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা কাস্ট অ্যান্ড ক্রিউ ছিল, সকলের সাথে কিছু না কিছু প্যারানর্মাল বলো বা লাইফে বলো অভিশাপ বা মৃত্যু প্রায় নেমেই এসেছে। ঠিক আছে, তুমি হয়তো আরো ভালো জানবে কারণ তুমি বলছিলে এটা নিয়ে। তুমি যে কথাটা বললে যে মুভিটার কথা, এটা তো ওয়ান অফ দ্য মোস্ট কার্সড মুভি বলা হয় আমাদের অল ওভার ওয়ার্ল্ডে। তো তুমি মুভিটা পুরো দেখেছো আশা করছি। তো সেখানে একটা সিন আছে যে হিরো একজন হিরোইনকে নিয়ে গাড়িতে করে যাচ্ছে, আর ট্রাকে অ্যাক্সিডেন্টে হিরোইনটার গলা মানে মাথা শরীর থেকে আলাদা হয়েছে, রাইট? এই সিনটার কথা মনে আছে? এই মুভিটার যে গ্রাফিক্স আর্টিস্ট বা ভিএফএক্স আর্টিস্ট ছিল, সে তার ওয়াইফকে নিয়ে গাড়িতে করে যাচ্ছিল। মুভিটা রিলিজ হওয়ার পর ঘটনাটা বলছি, সে তার ওয়াইফকে নিয়ে গাড়িতে করে যাচ্ছিল, যাওয়ার পর ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়, আর তার ওয়াইফের মাথা তার শরীর থেকে আলাদা হয়েছে। সিরিয়াসলি। আর এই ঘটনাতে ওই মুভির প্রত্যেকটা কাস্ট অ্যান্ড ক্রিউ প্রত্যেকে অ্যাফেক্টেড হয়েছে, মানে অনেকের মৃত্যু হয়েছে। এটা একটা মৃত্যু না, অনেক প্লেন ক্র্যাশও হয়েছে। প্লেন ক্র্যাশ হয়েছে কারণ একজন ক্রু মেম্বার প্লেনে ছিল। প্লেন ক্র্যাশও হয়েছে। দ্য ওমেনের কথা বললে, এখানে অ্যাকচুয়ালি কি দেখানো হয়েছে, যে শয়তান, দজ্জাল, শায়াতিন, যাই বলো তুমি, ডেভিল, সে তার বাচ্চাকে এই পৃথিবীতে এনেছিল, আর এই বাচ্চাটা হচ্ছে অ্যান্টি ক্রাইস্ট, মানে যে জিসাস ক্রাইস্ট ছিল তার অপোজিট ছিল, অ্যান্ড সে নাকি এই পৃথিবীটাকে ধ্বংস করার জন্য এসেছে। এটাই মেন আন্ডারলাইং ইন্টেনশন ছিল, তুমি দেখেছো মুভিটা। তো বেসিক্যালি এই যে অ্যান্টি ক্রাইস্ট বলো বা শয়তান বলো, বা দেখো শয়তান আমাদের মধ্যেই রয়েছে, ভগবানের রয়েছে, শয়তানের মধ্যে রয়েছে, এক্স্যাক্টলি। কিন্তু এই যে শয়তান বা অ্যান্টি ক্রাইস্ট নিয়ে আমরা কথা বলছিলাম, এরকম এন্টিটি আমাদের চারিপাশে বা অন্য একটা জগৎ বা অন্য একটা ডাইমেনশন থেকে অনেক সময় আমাদের পৃথিবীতে চলে আসে, যেটা আমি কিউরিওফাইটে অনেক কেসেস পেয়েছি, এরকম এন্টিটির কেস পেয়েছি। মনের ভেতরে ভালো বাজে, ভগবান শয়তান সেটা একটা আলাদা কনসেপ্ট, কিন্তু এরকম পার্টিকুলার কিছু এন্টিটি রয়েছে যারা সত্যি এক্সিস্ট করে, যেমন পিশাচ। এই পিশাচের ব্যাপারটা কি অরিত্র? দেখো, পিশাচ না অ্যাকচুয়ালি যদি তুমি প্রপার ফর্মসে যাও, পিশাচ ইজ আ ভেরি লোয়েস্ট ফর্ম অফ ডিভাইন মাস্কুলিন, পিশাচিনী ইজ দ্য ভেরি লোয়েস্ট ফর্ম অফ ডিভাইন ফেমিনাইন। ওকে, লাইক ইফ ইউ সে অ্যাবাউট কর্ণ পিশাচিনী, ইয়ক্ষিনী, বা তুমি আভা মোহিনী, যার কথাই বলো না কেন, এটা হচ্ছে ডিভাইন ফেমিনাইন। আমরা ডিভাইন ফেমিনাইন কাকে বলি? সাপোজ মা দুর্গা, দেবী সতী, মা কালী। মা কালী না অ্যাকচুয়ালি ইজ এ তামসিক রূপ, হ্যাঁ, ঠিক আছে। তো যাই হোক, ডিভাইন ফেমিনাইনের যে একদম আপার ফর্মটা যদি আমরা ধরে নিই, মা দুর্গা, মা কালী বা দেবী সতী, ডিভাইন ফেমিনাইনের একদম লোয়েস্ট ফর্ম হচ্ছে কর্ণ পিশাচিনী, ইয়ক্ষিনী, আভা মোহিনী, তুমি যেটাই বলো না কেন। তো সেম ওয়েতে এটারই ম্যাসকিউলিন ফর্ম হচ্ছে পিশাচ। তো তুমি কর্ণ পিশাচিনী এই ব্যাপারটা নিয়ে বললে, কর্ণ পিশাচিনী বেসিক্যালি ব্যাপারটা কি? ওয়েল, কর্ণ পিশাচিনী মানে এটা একটা সিদ্ধতন্ত্র, মানে এই মানে কর্ণ পিশাচিনীকে রপ্ত করার জন্য তোমাকে সাধনা করতে হবে। আচ্ছা, ওকে। তো ব্যাপারটা কিরকম? কর্ণ পিশাচিনী হচ্ছে আমাদেরই এই ইউনিভার্সে একটা ডাইমেনশনে বিলং করে তারা। তো মানুষ কি করে, নিজেদের মানে মানুষ না নিজের ডিজায়ারের প্রতি এত অন্ধ হয়ে যায়। আর আমি আগে একটা কথা বলে দিচ্ছি, যে আমরা এটা নিয়ে যে ডিসকাস করছি, অডিয়েন্সের কেউ এই জিনিসগুলোতে মানে
কেউ ইনফ্লুয়েন্সড হয়ে যাতে এই সমস্ত দিকে Exactly, না যায়, exactly. এটা আমি রিকোয়েস্ট করবো প্রত্যেককেই। কারণ আমরা সবাই ডিজায়ারের পেছনেই ছুটি, তো নিজের ডিজায়ারকে নেওয়ার জন্য বা নিজের ডিজায়ারকে পাওয়ার জন্য এই আমরা যে গাড়ি বাড়ি টাকা পয়সা সবাই তো এর পেছনেই ছোটে, তো এটার জন্যই অ্যাকচুয়ালি মানুষ এই খারাপ রাস্তাটা বেছে নেয়। বেসিক্যালি ব্যাপারটা কি বলো তো অরিত্র, এই যে তুমি ডিজায়ারের কথা বললে বা গাড়ি বাড়ি টাকা পয়সা হোয়াট এভার দ্যাট ইজ, ডেকে আনাটা সহজ, কিন্তু ফিরিয়ে দেওয়াটা অতটা সহজ নয়। এটা তুমি ঠিক কথা বলেছো যে ফিরিয়ে দেওয়াটা সহজ নয়, কিন্তু আমি যদি তোমাকে বলি যে ফিরিয়ে দেওয়ার কোনো রাস্তাই নেই, এক্স্যাক্টলি, তাহলে সেটা কিরকম হবে, রাইট? আর কর্ণপিশাচিনী যদি তুমি একবার সিদ্ধ করে নাও, তোমাকে মারা যাওয়ার আগে সেই কর্ণপিশাচিনীকে অন্য কাউকে দিয়ে যেতেই হবে। আচ্ছা, হ্যাঁ, আর এটা তুমি জানতাম না। তুমি নিজের ইচ্ছায় কাউকে দিতে পারবে না। তোমার কোনো শিষ্য বা কেউ যদি এসে তোমাকে বলে যে তোমার কর্ণপিশাচিনীকে আমাকে দাও, তবেই তুমি তাকে দিতে পারবে, আদারওয়াইজ দিতে পারবে না। আর যদি তুমি না দিতে পারো, সেই অবস্থায় তোমার যদি ডেথ হয়, তোমার অন্তিম সংস্কারে তোমার ডেড বডি পুড়বে না, আচ্ছা, আগুনে পুড়বে না। এরকম কেসেস রয়েছে, তুমি যদি একটু স্টাডি করো। ওকে, ওকে, তো এরকম একজন আছে যা মানে ছিলেন, তো আমাদের, আমি নাম বলছি না, আমাদের ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস তান্ত্রিক, ওকে, তার কাছে গিয়ে কর্ণপিশাচিনী তন্ত্র সিদ্ধ করেছিল। ওকে, সে যখন মারা যায়, তার বডি পেট্রোল দিয়ে পোড়ানো হয়েছিল, এমনি পুড়ছিল না। তার অন্তিম সংস্কারে কিন্তু এমনি তার বডি পুড়ছিল না, তাকে পেট্রোল দিয়ে পোড়ানো কারণ হয়েছিল। কর্ণপিশাচিনীটা দিয়ে যেতে পারে, দিয়ে যেতে পারেনি। আর ইনফ্যাক্ট তোমাকে কর্ণপিশাচিনীর সাধনা করার অনেকগুলো তন্ত্র আছে, আচ্ছা, তার মধ্যে সব থেকে ইজিয়েস্ট আর সব থেকে তাড়াতাড়ি সাধনা করার তন্ত্র হচ্ছে বামাচার তন্ত্র। আচ্ছা, ঠিক আছে, তো বামাচার তন্ত্রটা কি, তোমাকে মানে বামাচার তন্ত্র 3 দিনের মধ্যে তুমি রপ্ত করতে পারো। মানে বামাচার তন্ত্র বামাচার তন্ত্রের মাধ্যমে তুমি 3 দিনে কর্ণপিশাচিনীর সিদ্ধ হতে পারবে। আচ্ছা, সেটা শুরু হয় কোনো মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে। আচ্ছা, ওকে, 13, 14, 15 এই 3টে দিনের মধ্যে সেই সাধনাটা কমপ্লিট হবে। তো ওই যে কৃষ্ণপক্ষের যে ত্রয়োদশী, তার আগের 10 দিন থেকে তুমি স্নান করতে পারবে না, তুমি ব্রাশ করতে পারবে না, তুমি নিজের চুল চিরুনি দিয়ে আঁচড়াতে পারবে না, তুমি জামা কাপড় বদলাতে পারবে না। মানে ঠিক যতটা নোংরা ভাবে থাকা যায়, এক্স্যাক্টলি, মানে নিজেকে অপরিষ্কার অপরিচ্ছন্ন বা নোংরা ভাবে রাখার একদম আলটিমেট লেভেলে তুমি পৌঁছে যাবে, তুমি পারবে না। আর ওই 10টা দিন তোমাকে কি খেতে হবে, নিজের মলমূত্র খেতে হবে, তাই? তুমি অন্য কিচ্ছু খেতে পারবে না, তোমাকে নিজের মলমূত্র খেতে হবে। আচ্ছা, তো নিজের মল মানে নিজের যে স্টুলের প্রলেপ নিজের গায়ে লাগাতে হবে এভরি ডে। যখন এই সাধনাটা শুরু হবে ত্রয়োদশীতে, চতুর্দশীতে কর্ণপিশাচিনী আসবে তোমার সাথে দেখা করতে মানে তোমার কাছে আসবে 24-25 বছরের মেয়েদের রূপে। আচ্ছা, and she will try to get intercourse with you, সেক্স করতে চাইবে। ওকে, প্রথম দিনে অনেকে করতে পারে না, তারা ভয় পেয়ে যায়, কিন্তু তুমি যখন একবার জিনিসটা করে নিয়েছো বা ঢুকে গেছো, সেখানে তোমায় করতেই হবে। প্রথম দিন তুমি পারলে না, সেকেন্ড দিনে আসবে, তুমি রাজি না হলে কর্ণপিশাচিনী নিজে থেকে সেটা করিয়ে নেবে। প্রথম দিনে একজন এরকম সাধক সে নিতে পারেনি, পরের দিন কর্ণপিশাচিনী নিজে এসেছে আর তার ডেঞ্জারাস ফর্মে এসেছে। আচ্ছা, প্রথম দিন কিন্তু সে তোমাকে বুঝতে দেবে, মানে তুমি হয়তো এটা ভেবে ভয় পাচ্ছ যে শি ইজ এ পিশাচিনী, ঠিক আছে, বাট শুনেছি অপূর্ব সুন্দরী দেখতে পারে। প্রথম দিন আসবে অপূর্ব সুন্দরীর রূপে, তার পরের দিন আসবে ভয়ানক মানে রূপ নিয়ে আসবে। এসে সে কি করেছিল, এসে সেই সাধকের কোলে বসে ইন্টারকোর্স করে নিয়েছিল। আচ্ছা, হ্যাঁ, আর তোমার হচ্ছে আমাদের হাড় হয় না, শরীরের হাড়, মৃত মানুষের হাড়ের মালা হয় যার মধ্যে 54টা হাড় থাকে। আচ্ছা, ওকে, ওই একটা মালা থাকবে তোমার হচ্ছে সাধকের গলায়, আর 54টা মালা থাকবে সাধকের হাতে, যেটা নিয়ে জপ করতে হবে, কর্ণপিশাচিনীর মন্ত্রের সাধনা করতে হবে ওই 3 দিন, ত্রয়োদশী, চতুর্দশী আর 15 দিনের যে 15 ডেজে। কর্ণপিশাচিনী আসবে, এসে ইন্টারকোর্স করবে, করার পর নিজের গলা থেকে হাড়ের মালাটা নিয়ে আগে সাধকের গলায় পরাবে, তারপর সাধকের গলায় যে মালাটা থাকবে সেই মালাটা নিয়ে নিজের গলায় পরাবে, মানে একটা বিয়ের মতো হচ্ছে। এক্স্যাক্টলি। কর্ণপিশাচিনী আসে 3টে ফর্মসে, হয় সে তোমার মায়ের রূপে আসবে, সে তোমার ওয়াইফের রূপে আসবে, সে তোমার বোনের রূপে আসবে। মানে এটা বলা হয় যে এরকম 3টে ফর্মে আসে, তার কারণ কর্ণপিশাচিনী যখনই তোমার সিদ্ধ হয়ে যাবে, তোমার ত্রিসীমানায় কোনো নারীকে সে থাকতে দেবে না। আচ্ছা, ইন কেস সে তোমার মা হতে পারে, সে তোমার বোন হতে পারে, সে তোমার ওয়াইফ হতে পারে, তোমাকে চুজ করতে হবে তুমি কি হিসাবে চাও।
আমি সেটা বলছি না, দেখো মানে কর্ণপিশাচিনীকে যখন তুমি সিদ্ধ করে নিলে, তারপর তুমি তোমার ত্রিসীমানাতে কোন রকম নারী শক্তির সামনে থাকতে পারবে না। লাইক শি ইজ আ ভেরি পজেসিভ, শি ইজ ভেরি পজেসিভ। সে তোমার মাকেও তোমার ধারে কাছে ঘেঁচতে দেবে না, সে তোমার বোনকেও তোমার ধারে কাছে ঘেঁচতে দেবে না, সে তোমার ওয়াইফ তো ছেড়েই দাও, মেরে ফেলবে, স্ট্রেট ফরওয়ার্ড মেরে ফেলবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে কর্ণপিশাচিনীর তন্ত্র। আর আমাদের দেশে এরকম প্রচুর সাধক আছে যাদেরকে আমরা মানে বিশাল বড় অ্যাস্ট্রোলজার ভাবতে পারি, আমরা বিশাল বড় সাধক ভাবতে পারি, তারা এই কর্ণপিশাচিনীর তন্ত্রই করেছে, কর্ণপিশাচিনীর সাধনাই করেছে। তারপরে এত পাওয়ারফুল হয়েছে। পাওয়ারফুল অ্যাকচুয়ালি। দেখো কর্ণপিশাচিনী কি হয়, আজকে সাপোজ তুমি কর্ণপিশাচিনীর সাধক বা আমি কর্ণপিশাচিনীর সাধক, যখনই তুমি আমার সামনে আসবে না, কর্ণপিশাচিনী কানের কাছে এসে বলে দেয় উল্টো দিকের মানুষটার পাস্ট অ্যান্ড হিস্ট্রি রিলেটেড সবকিছু। হ্যাঁ একদম রাইট, একদম। তো তখন যখন যদি আজকে আমি তোমার সাথে প্রথম দেখাতেই তোমার অতীতে কি কি ঘটেছে সবকিছু তোমার সাথে বলে দিই, তোমাকে মুখের ওপর বলে দিই, তুমি কি ভাববে যে এই মানুষটা তো বিশাল পাওয়ারফুল, মানে এ অনেক সাধনা টাধনা করেছে তার জন্যই আমার ব্যাপারে বলতে পারছে। তো এই সমস্ত মানুষদের চক্করে পড়ে হচ্ছে সেলিব্রিটি নেতা মন্ত্রীরা। আচ্ছা, এরা যায়, এবার যখন এই ধরনের সাধকরা তাদের পাস্ট হিস্ট্রি সবকিছু বলে দেয়, তখন টাকাও কামাচ্ছে, ডিজায়ার যেটা মানুষের, তারা টাকা কামাচ্ছে, মানি আর্ন করছে, প্লাস ক্ষমতাও পাচ্ছে। তো এরকম বিখ্যাত বিখ্যাত মানুষ রয়েছে যাদেরকে আমরা ইউটিউব ফেসবুকে দেখতে পাই, যারা মানুষের এরকম পাস্ট হিস্ট্রি, তার বাড়িতে কি আছে, কোন দিকে কি আছে সবকিছু বলে দেয়। ঠিক আছে, দিস ইজ কর্ণপিশাচিনী। আর কর্ণপিশাচিনীকে যখন একবার সাধনা করা হয়ে যায়, কর্ণপিশাচিনীর দুটো মাত্র ডিমান্ড, মানে তিনটে ডিমান্ড থাকে। এক হচ্ছে কাঁচা মাংস, দুই হচ্ছে অ্যালকোহল, তিন হচ্ছে সেক্স। এই তিনটে তোমাকে দিতেই হবে। আর তুমি নর্মাল লাইফ আর লিড করতেই পারবে না, কোনোভাবে লিড করতে পারবে না। ওকে, তো একমাত্র এই জিনিসগুলো করতে পারে না যাদের শরীরে এনার্জি অ্যাবজর্বের ক্ষমতা প্রচুর। কারণ এই যে এনার্জিটা, দেখো আজকে তুমি যদি ভগবানের দেখা পেয়ে যাও মানে তুমি মুক্তি পেয়ে যাবে, তেমনি পিশাচের দেখা পেয়ে গেলেও কিন্তু তোমাকে মানে পজিটিভ এনার্জি যখন খুব বেশি হয়ে যায় সেটাকেও আমরা নিতে পারি না। আর এটা তো একদম লোয়েস্ট ফর্ম, মানে নেগেটিভ এনার্জির এই চূড়ান্ত পর্যায়ে গিয়ে যদি তুমি সেটাকে অ্যাবজর্ভ করতে পারো তাহলেই করতে পারবে, আদারওয়াইজ একটাই অপশন, তোমার ডেথ। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো এই কর্ণপিশাচিনী যেটা হচ্ছে, কর্ণপিশাচিনী সাধনা করতে গেলে তোমাকে তাকে তিনটে জিনিস দিতে হবে, মদ, মাংস আর সেক্স। আর সে তোমাকে প্রত্যেকটা মানুষ যে তোমার সামনে আছে তার পাস্ট, প্রেজেন্ট, ফিউচার ফিউচার বলতে পারে না কর্ণপিশাচিনী। আচ্ছা, ফিউচার বলতে পারে না, পাস্ট প্রেজেন্ট তোমায় বলে দেবে। তোমার যা যা চাই, আজকে তুমি যদি বলো অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার, আমি তোমাকে ফর এক্সাম্পল বলছি যে আমার আজকে রাতের মধ্যেই 1 লক্ষ সাবস্ক্রাইবার চাই, তোমার হয়ে যাবে। তুমি বুঝতেই পারবে না, তুমি ইউটিউবের অ্যালগোরিদম ব্রেক করে করে তুমি লোকের নিউজ ফিডে চলে যাবে। ওকে, ঠিক আছে, তোমার যা চাই কর্ণপিশাচিনী তোমাকে তাই দেবে, তার পরিবর্তে ওর শুধু তোমাকেই চাই, তুমি অন্য কারোর কাছে যেতে পারবে না। আমি যেটা বলছিলাম, মানে তুমি বললে যে তিনটে ফর্মে আসে, মা, বোন অথবা ওয়াইফ বা প্রেমিকা। এবার এখানে ব্যাপারটা যেটা হচ্ছে, যেহেতু সে কোনো মানুষের লাইফে আসছে, তার জন্য কি হচ্ছে, তাকে একটা অপশন দিচ্ছে মানুষটাকে, তুমি কিভাবে এই নারী শক্তিটাকে চাও, মায়ের রূপে, বোনের রূপে, না প্রেমিকার রূপে। তুমি একটা চুজ করলে, মানে এরকম টাইপের ব্যাপার আছে। আমি কোথাও একটা পড়ছিলাম যে ধরো তুমি তোমার প্রেমিকার রূপে চুজ করলে, তখন তোমার সারাউন্ডিং থেকে তো মা, বোন, প্রেমিকা যারা অ্যাকচুয়াল হিউম্যান বিং তাদেরকে সরিয়েই দিচ্ছে। শুধু প্রেমিকা কর্ণপিশাচিনী হিসেবে থাকবে, মানে কর্ণপিশাচিনী প্রেমিকা হিসেবে থাকবে, অ্যান্ড তোমার সাথে আসবে, সহবাস করবে অ্যান্ড অল। সেখানে তুমি অন্য কোনো ফিমেল যে অ্যাফেকশন, মানে ধরো মা, বোন, মাসি, পিসি, হোয়াট এভার দ্যাট ইজ, সেটা পুরো জিরো হয়ে যায়, জিরো, একদম জিরো। আর এই যে জিনিসটা রয়েছে, এটা খুবই সাংঘাতিক একটা জিনিস। কারণ কর্ণপিশাচিনী মানে তন্ত্রের এতটা নিম্নমানের একজন দেবী, দেবী বলবো না উপদেবী বলবো আমি জানি না, বা অপদেবী, অপদেবী বলতে পারি, অপদেবতা, অপদেবী, অপদেবী। তো এই যে তুমি বললে যে কর্ণপিশাচিনীর ব্যাপারে, কর্ণপিশাচিনী ছাড়াও এখানে আরো কিছু এন্টিটি রয়েছে, যেমন ডাকিনী, শাকিনী, হাকিনী, এই ব্যাপারগুলো কি? এগুলো আমি তোমাকে কি বললাম যে ডিভাইন ফেমিনাইনের একদম লোয়েস্ট ফর্ম হচ্ছে এগুলো, এক একজনের এক একটা নাম। ওকে, ফর এক্সাম্পল আমি যদি তোমাকে বলি, যেমন জিনের ব্যাপারে যদি তুমি ঢুকে যাও, জিন তো সবাই, তার মধ্যে ইফরিত আছে, খব্বিশ আছে, তারপর তোমার হচ্ছে আশিক রয়েছে। তো এরকমই মানে কাজ এদের একই, তুমি যদি যোগিনী তন্ত্র করো সেখানেও কাজ একই, ওরা তোমাকে সাধনা করতেই হবে। ঠিক আছে, সাধনা করলে আর মানে লোয়েস্ট ফর্মস তো এদের ডিমান্ড একটাই থাকে, উইচ ইজ সেক্স। মানে যোগিনী বললে এরকম মোহিনী আছে, আভা মোহিনী, যেটা আমি তোমাকে বললাম। মোহিনী তন্ত্রের ব্যাপারটা
দেখো এটার প্রসিজিওর তো আমরা অতটা বলতে পারবো না ডেফিনেটলি, বাট যতটুকু জেনেছি যক্ষিণী, যোগিনী বা তুমি কর্ণপিশাচিনী যেটাই বলো না কেন, মানে এটা এতটাই সাংঘাতিক একটা ব্যাপার। আর আমি জানি না মানুষের মানে কোন লেভেলে ডিজায়ার পৌঁছালে মানুষ এদেরকে রপ্ত করতে চায়। এরকম একটা ছোট্ট ইনসিডেন্ট বলছি। ঘটনাটা তোমার দিল্লির পাহাড়গঞ্জ বলে একটা জায়গা আছে। ওকে, দিল্লির পাহাড়গঞ্জ বলে একটা জায়গা আছে, সেখানে একটা ছেলে, রাজপুত ফ্যামিলির ছেলে, বিশাল বড় পরিবারের ছেলে, কিন্তু ছেলেটার একটাই দোষ হচ্ছে ছেলেটা ছোটবেলা থেকে একটু না মানে আমরা বলি না অনেক সময় আমরা অনেককে দেখে থাকি যে যারা ছেলেদের মতন বিহেভ করে না, ছেলে অথচ ছেলেদের মতন বিহেভ করছে না, মানে যে টাইমে ব্যাট বল নিয়ে খেলার কথা সেই টাইমে হচ্ছে টেডি বিয়ার বা তোমার বারবি ডল নিয়ে খেলছে। ছেলেটার মধ্যে এরকম কিছু সিমটমস ছিল, যেই কারণে ফ্যামিলির সবার কাছ থেকে না ওকে একটু তিরস্কারই পেতে হতো, যে আমরা রাজপুত ফ্যামিলির থেকে বিলং করি, তা আমাদের ফ্যামিলির ছেলে হয়ে তুমি কেন এরকম করছো, তোমার যেখানে ছেলে বন্ধুদের সাথে থাকার কথা তুমি কেন মেয়েদের জামা কাপড় পরছো, তুমি কেন মেয়েদের মতন থাকছো, রাইট? আর কিন্তু ও ছেলে, ওর সেন্স কিন্তু সেটা কাজ করছে, বাট ওর পছন্দ অপছন্দটা পুরোপুরি মেয়েদের মতন হয়ে যাচ্ছে। তো এরকম টাইমে আস্তে 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 ছেলেটা যখন বড় হলো ওর কিছুটা জিনিস ঠিক হয়ে গেছিল, ওর আশেপাশের লোকজনের সাথে মিশতে মিশতে ওর ঠিক হয়ে গেছিল। এরপর আসে যে ঘটনাটা, সেটা হচ্ছে ওর একটা কলেজ লাইফে গিয়ে ওর একটা রিলেশনশিপ হয় একটা মেয়ের সাথে। তো সেই মেয়েটা কোনো কারণে আবার ওকে ছেড়েও দেয়, মানে ওর ব্রেকআপ হয়ে যায়। তো এই ব্রেকআপের পর ছেলেটা ডিপ্রেশনে ভুগতে থাকে। যখন ডিপ্রেশনে ভুগতে থাকে, তো একটা কথা বলে রাখি, ছেলেটা আরো দুটো বন্ধু ছিল যারা খুব ক্লোজ ফ্রেন্ড। তো এই ডিপ্রেশনে চলে গিয়ে কি হয়, ছেলেটা না বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে যে এর থেকে বেরোনোর রাস্তা, কিন্তু খুঁজতে খুঁজতে নেটে সার্ফিং করতে করতে ওর কাছে চলে আসে এই কর্ণপিশাচিনী তন্ত্রের ব্যাপার। ওকে ওকে তো একটা ছেলে যে ছোটবেলা থেকে কখনো কোনো নেশা করেনি, কিছু করেনি, ঠিক আছে, মানে কোনো খারাপ ডিজায়ার নেই, তো সে কেন করতে যাচ্ছে এই জিনিসটা, যাতে ফ্যামিলিতে সে যে তিরস্কারটা পাচ্ছে, ঠিক আছে, সমাজে সে যে তিরস্কারটা পাচ্ছে, সে যেরকম সেই হিসেবে তাকে কেউ অ্যাকসেপ্ট করতে পারছে না। ইনফ্যাক্ট একজন গার্লফ্রেন্ড ছিল, মানে সে যখন ছেড়ে চলে গেল ও নিজেকে পুরোপুরি একা মনে করতে শুরু করেছিল। তো এই ঘটনাটার পর ও কর্ণপিশাচিনী তন্ত্রের ব্যাপারে পুরো রিসার্চ করা শুরু করে। আচ্ছা, করার পর ও এবার প্র্যাকটিস করবে বলে জিনিসপত্র নিয়ে আসা শুরু করে, দিয়ে গুগল থেকে হোক বা অন্য কোনো ওয়েবসাইট থেকে হোক, যেখান থেকে ও এই মন্ত্রগুলোকে একটা কাগজে লিখে মদ, কাঁচা মাংস, এরকম ভাবে জিনিসগুলোকে নিয়ে ও এক্সপেরিমেন্ট করা শুরু করে। তো এটা করতে করতে নোটিস করা যায় রক্ত তো প্রথমে ও করতে পারেনি কিছু। ছেলেটা যেহেতু মানে অন্য সিটিতে ছিল পড়াশোনার কারণে, যেহেতু কলেজ ওর অন্য সিটিতে ছিল, ওর এক মাসে মদের বিল চলে আসে ৭৫,০০০ টাকা। কি বলছো? হ্যাঁ, এক মাসে ছেলেটার মদের বিল চলে আসে ৭৫,০০০ টাকা। এই জিনিসটা ওর বন্ধু দেখতে পায়, যে বন্ধুটা ওর বাড়িতে ইনফর্ম করে ওকে যে ও কিন্তু অদ্ভুত বিহেভ করছে, দিন রাত্রি মদ খাচ্ছে। পসিবল নয়, ওখানে এফেক্টটা চালু হয়ে গেছে, বোঝার চেষ্টা করছে। রক্ত কিন্তু কিছু করতে পারেনি, কিন্তু যেই ছেলে কোনোদিন নেশা করেনি সেই ছেলে আচানক এক মাসে ৭৫,০০০ টাকার মদ খেয়ে ফেলেছে। ঠিক আছে, দেখো রাজপুত ফ্যামিলির ছেলে, বাবা টাকা পাঠাচ্ছে, জানে ছেলে পড়াশোনা করছে, ৭৫,০০০ টাকার মদ খেয়ে ফেলেছে এক মাসে। এবার যখন ওর বাড়িতে জিনিসটা জানানো হয়, ওর বাড়ি থেকে লোক আসে, দেখছে ছেলে মানে সাপোজ তোমার চেহারায় যদি ছেলেটা হয়ে থাকে, সেই ছেলেটা তোমার হাফেরও অর্ধেক হয়ে গেছে। আচ্ছা, চেহারা। আচ্ছা, ওকে নিয়ে যায় দিল্লিতে, আবার ফেরত আনা হয়। আনার পর ওকে অনেক বোঝানোর চেষ্টা করা হয়, অনেক কিছু করা হয়। তো তারপর কি হয়, একদিন মানে এটা কেউ জানতো না যে ও বিহাইন্ড এভরিওয়ানস মানে প্রত্যেকের নজরের পেছনে গিয়ে ওই ব্যাপারটা নিয়ে রিসার্চ কন্টিনিউয়াসলি করছে কর্ণপিশাচিনী নিয়ে। তো একটা টাইমের পর ও প্রপার মন্ত্র, প্রপার ইনস্ট্রুমেন্ট, ইচ অ্যান্ড এভরিথিং, আমি ইনস্ট্রুমেন্ট বলছি, বাট যা যা জিনিসপত্র লাগে ও সবকিছু কালেক্ট করেছিল, করে রেখে দিয়েছিল, অপেক্ষায় ছিল যে কোন দিন ও বাড়িতে একা থাকবে। এরপর আসে দিওয়ালি। আচ্ছা, আমরা যেমন জানি দিল্লি, মুম্বাইতে দিওয়ালি খুব বড়ভাবে সেলিব্রেট, যেমন আমরা দুর্গাপূজা সেলিব্রেট করি। তো ওই টাইম ওদের ওখানে কি হয়, লাইক প্রত্যেক রিলেটিভসদের বাড়িতে যায়, ঠিক আছে, মানে মিষ্টি খাবার টাবার নিয়ে যায়। তো ওর ফ্যামিলির লোক ওকেও বলে যে চলো আমরা আমাদের রিলেটিভের বাড়িতে যাবো। তো তখন ছেলেটা বলে যে না আমি যাবো না, আর ছেলেটা যেতে চায় না। তখন বলে যে আমি বাড়িতেই থাকবো। তো ওর বাড়ির লোক রাজিও হয়ে যায়, ওর বাড়ির লোক চলেও যায়। এরকম একটা সময় হঠাৎ করে ওর যে বন্ধুটার কথা আমি তোমায় বললাম, যে ওর বাড়ির লোককে ইনফর্ম করেছিল
যে ও এরকম এত টাকার মদ খাচ্ছে, এই করছে ওই করছে। তো ওই ছেলেটা দিওয়ালির কারণেই ওর সাথে আবার দেখা করতে আসে। আচ্ছা। এসে দেখে যে বাড়ি পুরো অন্ধকার, ওই ছেলেটার বাড়ি পুরো অন্ধকার। ওকে, তো ছেলেটা ওর বাবা মানে ওকে প্রথম ফোন করে, মানে ওর বন্ধুরাকে প্রথম ফোন করে, ফোন করার পর ধরে না, ফোন রিসিভ করে না, ওর বাবাকে ফোন করে। ওর বাবাকে ফোন করার পর ওর বাবা বলে কেন, ও তো বাড়িতেই রয়েছে। বলছে না আঙ্কেল, বাড়িতে পুরো অন্ধকার। বলছে না, তুমি দেখো। ছেলেটা মানে ওর যে ফ্রেন্ডটা, ও কি করে, ওর ঘরের জানলাটা আর উল্টো দিকের বাড়ির ছাদ থেকে দেখা যায়। উল্টো দিকের বাড়ির ছাদ থেকে যখন ছেলেটা উঠেছে, উল্টো দিকের বাড়ির ছাদটায় উঠে দেখছে যে ও বিছানার উপর নেকের অবস্থায় শুয়ে রয়েছে আর ঘরে একটা প্রদীপ জ্বলছে, তার সাথে অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওই উল্টো দিকের যে বাড়িতে, সেখানে একটা ছেলে থাকতো, তখন ছেলেটাকে বলে যে আমাকে ওই বাড়িটা আমি যাব, মানে যেতে চাই। তো এরকম গ্যাপে ছিল, ঠিক আছে, যেই বাড়িটার সাথে মানে ওরা মানে যাওয়া আসা করতো, মানে ছাদ থেকেই টপকে টপকে যাওয়া আসা করতো। তো তখন ওরা দুজন মিলে যায় ওই বাড়িটায়, গিয়ে ঘরে ঢুকে যখন ও শুয়ে আছে নেকেড অবস্থায়, ওকে তখন তোলে ওখান থেকে। আচ্ছা, ঠিক আছে, তোলে মানে তখন ওর কোনো সেন্স নেই, ছেলেটা সেন্স নেই, দিয়ে ওকে চত্থাপ্পড় মেরে রীতিমতো তুলেছে। তখন লিটারালি মানে এত বেশি অ্যাগ্রেসিভলি জিজ্ঞেস যে কেন এখানে এসছিস, কি কারণে। বলছে তুই যেই কারণে এসছিস আমি সেই জিনিসটা থেকে কখনোই বেরোবো না, তুই পারলে এখান থেকে চলে যা। ওকে, তো এত বেশি তেড়ে ফুড়ে উঠেছে, ওরা না ভয় পেয়ে যায়, দিয়ে ওরা ছাদ থেকেই আবার পালাতে যায়, যেহেতু বাড়ির গেট বন্ধ। যখন পালাতে যায়, বিগত ছোটবেলা থেকে মানে ছোটবেলা থেকে বড় হয়ে গেছে, ওরা ছাদ থেকেই টপকে টপকে যাওয়া আসা করতো। যেই ছেলেটার বাড়ি ছিল, মানে যেই ছেলেটা বর্ণবিশ্বাসিনী তন্ত্র করছিল, তার অপোজিট মানে তার পাশের বাড়িতে যে ছেলেটা ছিল, সে ওই ছাদের যে গ্যাপ ছিল, গ্যাপ থেকে নিচে পড়ে। ওকে, ঠিক আছে, পড়ে ছেলেটা, ওখানে বাড়িগুলো খুব কাছাকাছি, পড়ে যাওয়াটা এক্স্যাক্টলি খুবই আনকমন। তো ওই যে পড়ে যায়, পড়ে যাওয়াতে ছেলেটার পা পুরো ফ্র্যাকচার হয়ে যায়। ঠিক আছে, মানে এরপর ছেলেটা, মানে আমি তোমাকে শর্টেই বলছি কেসটা, ওই ছেলেটার তো পা ফ্র্যাকচার হয়ে যায়। ওর যে বন্ধুরা খুব বাজেভাবে বেঁচে ফেরার পর ওর বাড়ির লোককে সবকিছু জানায়। দেন এটা মানে কি বলবো, ওর বাড়ির লোক যখন ওর সাথে কনভারসেশনে যায়, মানে কথা বলে যে কেন এরকম করছে, কি হয়েছে, মানে ছেলেটার দিন দিন কন্ডিশনস খুব খারাপ হয়ে যাচ্ছিল। প্রচুর ড্রিঙ্ক করতো, কাঁচা কাঁচা মাংস খেত, তো এইসব করতো। তো একটা টাইমের পর যখন ছেলেটার মা ছেলেটার সাথে কথা বলে যে এরকম করা উচিত নয়, ঠিক আছে, আমরা সবাই তোকে সাপোর্ট করব, তুই যেরকম ভাবে থাকতে চাস আমরা সেরকম ভাবেই তোকে মেনে নেবো, ওকে ঠিক আছে, তখন ছেলেটা ওর ভুলটা বুঝতে পারে। তারপর ওখান থেকেও বেরোতে চাই, কিন্তু আর বেরোতে পারছিল না। ঠিক আছে, যখনই তুমি বলে দেবে না যে আমি তোমাকে ছেড়ে দিতে চাই, তুমি কর্ণপিশাচিনীর সাথে তুমি কনভারসেশন করতে পারবে, অন্য কেউ তো দেখতে পাচ্ছে না, বাট তুমি যখন বলে দেবে তখন ও তোমার ক্ষতি করা শুরু করবে। পজিটিভ গার্লফ্রেন্ড, ঠিক আছে, মানে ও ক্ষতি করা শুরু করবে লিটারালি, মানে তোমাকে মৃত্যুর দিকে আস্তে আস্তে টেনে নিয়ে যাবে। তো যখন ওর বাড়ির লোক এবার এইটা নিয়ে কনসার্ন হয়ে যায়, তখন ওদের যে কুলপুরোহিত থাকেন তার সাথে যোগাযোগ করে। যোগাযোগ করার পর ও শুধু মানে যে কুলপুরোহিত যে ছিলেন, সে শুধু বলেছিল যে আমি তোমার বাড়িতে তো এখন যাব না, তুমি একটা কাজ করো, ভিডিও কলে তোমার ছেলের সাথে আমার কথা বলি। এটা বেশি না, 3-4 বছর আগেকার ঘটনার বলছি। আচ্ছা, ভিডিও কলে কথা বলিও। যখন ভিডিও কলে ছেলেটার মুখ দেখে, তখন বলে যে তোমার ছেলে মানে চূড়ান্ত পর্যায়ে খুব বাজে একটা শক্তির আটকে গেছে। ঠিক আছে, ওকে বের করা খুব খুব চাপের, মানে খুব কমপ্লিকেটেড, তাও আমি আমার মতন করে চেষ্টা করব। লাইটটা ব্লিঙ্ক করছে, আমার মনে হচ্ছে এখানেও কিছু একটা ঘটতে চলেছে। ঠিক আছে, তো যাই হোক, তো এরপর আমরা কর্ণপিশাচিনী নিয়ে কথা বলার পরেই এই জিনিসটা শুরু হয়েছে। তো যাই হোক, তারপর তোমার কি বলে, উনি বাড়িতে আসেন, উনি একদিন বাড়িতে আসেন, এসে বলে বাড়ির সবাইকে একটাই রুমে থাকতে হবে, আর উনি একটা বড় সার্কেল ক্রিয়েট করেন, যার মাঝখানে একটা যজ্ঞকুণ্ড তৈরি করে কুলপুরোহিত। তখন বলে যে ছেলেটাকে এনে যজ্ঞের মাঝখানে বসাও, মানে ওই সার্কেলের মাঝখানে, কেউ যেন ওই সার্কেলের ভেতর না ঢোকে, আর ছেলেটা যেন কোনোভাবেই সার্কেলের বাইরে না বেরোতে পারে। আচ্ছা, তাহলে কিন্তু বাঁচানো যাবে না, আলটিমেট রেজলিউশন হচ্ছে ডেথ। তারপর মানে ঘটনাটা আমি তোমাকে বলছি, এটা তো আমার কানে শোনা একটা ইনসিডেন্ট। তো তখন যখন আমি শুনছি এর পরের যে কেসটা, প্রথমে ছেলেটা নর্মাল বিহেভ করছিল, তারপর যা প্রসিজিওর থাকে, যে প্রসেসটা থাকে, এই প্রসেসের থ্রুতে যখন যাচ্ছে, তখন বাড়ির সবাই দেখতে পাচ্ছে ঘরের ভেতর রীতিমতো ওলট পালট হচ্ছে, জানলার পাল্লা খুলে যাচ্ছে, মানে রীতিমতো ঝড় উঠে গেছে ঘরের মধ্যে। দেখছে দেওয়ালে পায়ের ছাপ পড়তে শুরু করেছে। কি বলছো, সিরিয়াসলি? হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা সিরিয়াস। তুমি যদি
প্রিন্স সিংকে চেনো? হ্যাঁ হ্যাঁ, প্রিন্স সিং এর একটা পডকাস্টেও এটা শেয়ার করেছে। আচ্ছা ঠিক আছে, তো তোমার হচ্ছে ওনারই রিলেটিভের সাথেই হয়েছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো কেসটা হচ্ছে দেখছে যে ঘরের দেওয়ালে কেউ দৌড়াচ্ছে, পায়ের ছাপ পড়ছে, খুব ফাস্ট পায়ের ছাপ পড়ছে। তখন না মানে উনি তো যজ্ঞ করছেন, তারপর দেখা যাচ্ছে যে দুটো পায়ের ছাপ তো পড়ছেই, তার সাথে আরো 4-8টা পায়ের ছাপ তার সাথে দৌড়াচ্ছে। ওকে, ঠিক আছে, এটার মিনিংটা হচ্ছে উনি আরো কোনো হায়ার এনার্জি ফর্মকে ইউজ করেছিল ওকে ওর থেকে বার করার জন্য। আচ্ছা, যারা কর্ণপিশাচিনীকে ওর শরীর থেকে টেনে বার করেছে। মাইট বি হাকিন, আই ডোন্ট নো, বাট হতে পারে। হাকিনের ক্যারেক্টারিস্টিক্সটা এরকম টাইপের, মানে চার পায়ে পশু হিসেবে। হ্যাঁ, তো যারা অ্যাকচুয়ালি তন্ত্র সাধনার সাথে মানে খুব সুপিরিয়র লেভেলে যুক্ত, তারাই কিন্তু এই জিনিসগুলো করতে পারে। মানে ওই ছেলেটার কপাল খুব ভালো যে ওরকম একজন পুরোহিত পেয়েছিল, সবাই কিন্তু পাবে না, নয়তো আলটিমেট রেজলিউশন ইজ ডেথ। মানে যেই মোমেন্টে তুমি এটা ভাববে যে তুমি ওর সাথে তুমি আর থাকতে চাইছো না, দেখো একটা সময়ের পর না মানুষের মাইন্ডে গিয়ে কিছু জিনিস ক্র্যাক করে যে না আমার এটা করা উচিত হচ্ছে না। যে খারাপ করে তার মাইন্ডেও এটা ক্র্যাক করে। তো তখন যখন তুমি ভাববে না যে আমার আর ওকে দরকার নেই, আমি চাই না ওকে আমার লাইফে, তখন এই প্রবলেমস গুলো ক্রিয়েট হবে, তখনই তোমাকে মৃত্যুর মুখে আস্তে আস্তে ঠেলে নিয়ে যাবে। একদম। তো দেখো কর্ণপিশাচিনী নিয়ে বা কর্ণপিশাচিনী বলো, যোগিনী বলো, হাকিনী, আভামোহিনী যাই বলো, এইগুলো নিয়ে আমাদের নলেজ তো রয়েছে স্পেসিফিক্যালি। বাট আমার যে জিনিসটা জানার দরকার সেটা হচ্ছে যে কালপুরুষ সম্পর্কে আমি কিছুটা শুনেছিলাম। ঠিক আছে, যে এরকম একটা ফর্ম এক্সিস্ট করে, এরকম একটা এন্টিটি এক্সিস্ট করে যাকে তন্ত্রের কাজে ব্যবহার করা হয়, আর খুব খতরনাক, মানে খুব ডেঞ্জারাস একটা এন্টিটি। তো তুমি আমাকে যদি কিছু বলো, মানে আমার এইটুকু নলেজ দরকার আছে। মানে ব্যাপারটা এটা হচ্ছে, কালপুরুষের কেস আমি আমার কেরিয়ারে 3টে পেয়েছি, 3টেই বিবর্ষ কেস। মানে তুমি পেয়েছো? মানে হ্যাঁ, ঘোষলি কল রেকর্ডিং ও হয়েছে, একটা আমি নিজে পড়েওছি। আচ্ছা, বিষয়টা যেটা হচ্ছে, কালপুরুষ বেসিক্যালি একটা অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে এর মানে ধরো তুমি কর্ণপিশাচিনীর ব্যাপারে বলছিলে, ওকে কিন্তু ডেকে আনতে হবে, তারপরে সে তোমার কাছে আসবে, তান্ত্রিক প্রসিডিউরস রয়েছে যেটা তুমি বললে। কিন্তু কালপুরুষ হচ্ছে এমন একটা এন্টিটি যাকে তুমি কখনো ডেকে আনো না, বা তুমি চাইবেও না সে তোমার কাছে আসে। ঠিক আছে, কারণ ও যেখানেই আসবে সেই জায়গাটাই পুরো মৃত্যুর উপত্যকা হয়ে যাবে। ঠিক আছে, কালপুরুষের বেসিক কেস হচ্ছে ওদের চলার পথ থাকে। আমি কালপুরুষ কি আগে সেটা একটু বলে দিই। বেসিক্যালি কালপুরুষ হচ্ছে এক ধরনের অপদেবতা। এবার দেখো মানে অনেক ক্ষেত্রে কি হয়, যখন আমরা মা কালীর উপাসনা করি বা মহাদেবের উপাসনা করি, তখন ডাইরেক্টলি কিন্তু তারা আসেন না। মা কালীকে উপাসনা করবে তখন আগে আসবে হাকিনী, শাকিনী, এরা এসে ক্ষেত্রটাকে মা কালীর আসার উপযোগী করে তুলবে। তাই জন্য এদেরকে ক্ষেত্রপাল বলে। শিবের যেমন শিবগণ রয়েছে, শুনে থাকবে তুমি, তেমনি এই যে কালপুরুষ রয়েছে এটাকে অপদেবতা বলা যেতে পারে, তার সাথে সাথে ক্ষেত্রপাল বলা যেতে পারে। যে ক্ষেত্রে এ বিরাজ করে সেই ক্ষেত্রটা শ্মশানে পরিণত হয়। এদের স্পেসিফিক কিছু চলার পথ থাকে। এবার তাদের চলার পথে তুমি যদি মানে বাধা সৃষ্টি করো, তাদের চলার পথটা চেঞ্জ হয়ে যাবে। কোনোভাবে যদি সেই চলার পথটা চেঞ্জ হয়ে তোমার বাড়ির দিকে এসে চলে আসে, শেষ। তাহলে কালপুরুষের মেন ব্যাপারটা যেটা হচ্ছে, এরা বাড়ির যারা মহিলা রয়েছে, মা, বোন, স্ত্রী, এদেরকে প্রথমে অ্যাটাক করে। এদেরকে অ্যাটাক করে কেন? সম্ভোগ করার জন্য, সেক্স করার জন্য। আচ্ছা, তারপরে কি হয়, এই নারীদের সাথে যারা রিলেটেড সেই পুরুষদের আস্তে আস্তে তারা মৃত্যুর দিকে ঠেলে দেয়। হুট করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হুট থেকে সিঁড়ি থেকে নামছিল, হুট করে পড়ে গেল, মারা গেল, অ্যাজ ছয় না এরকম। আর এই যে কালপুরুষ রয়েছে, যখন ওই বাড়ির যে মহিলারা রয়েছে পুরোটা কন্ট্রোল করে নিল, সম্ভোগ করছে তার সাথে, আস্তে আস্তে জীবনী শক্তিটা শুষে নেয় আর নিজে আরো বেশি পাওয়ারফুল হয়ে ওঠে। আর যখন নিজে বেশি পাওয়ারফুল হয়ে ওঠে, কালপুরুষ যে ক্ষেত্রে বিরাজ করছে সেখানে আদার নেগেটিভ এন্টিটিজ অবশ্যই আসবে। সেই জায়গাটা পুরো নেগেটিভ এন্টিটিদের মাধ্যমে ভরে যায়, আর জায়গাটা বাসের উপযোগ্য থাকে না, আর জায়গাটা বাসের উপযোগী থাকে না। এই যে টোটাল যে ব্যাপারটা রয়েছে, এখানে সব থেকে ইন্টারেস্টিং পার্ট কোনটা জানো? এই কালপুরুষকে কখনো বাড়ি থেকে তাড়ানো যায় না। এই যদি তোমার বাড়িতে ঢুকে যায়, সে আদি অনন্ত কাল ধরে সেখানেই থাকবে। আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে কালপুরুষের তুমি বললে যে একটা চলার পথ রয়েছে, তো এরা কি
নিজেরাই নিজেদের মানে ওয়েতে ট্রাভেল করে বেড়ায়। মানে ধরো পুকুরের পার, আমি যে কেসটা পেয়েছিলাম, পুকুরের পার দিয়ে ও চলাফেরা করতো, ঠিক আছে? তো ওদের ওখানে বাড়ির ভেতরে যে রিনোভেশনের জন্য কিছু কনস্ট্রাকশনের কাজ টাজ হয়, তার জন্য ওরা একটা পাঁচিল মতো তুলেছিল। তো ওর চলার পথে বাধা পড়লো, তো ও কি করলো, সোজা যাচ্ছিল, ও বেঁকে গেল। বেঁকে কোন দিকে বেঁকে গেল? বাড়ির দিকে। বাড়ির যে দরজাটা ছিল, দেখবে অনেক ক্ষেত্রে বলে বাড়ি ইস্ট ফেসিং হলে ভালো হয়, পূর্ব দিকমুখী বাড়ি ভালো হয়, ওয়েস্ট বা দক্ষিণ খুব একটা ভালো হয় না। কেন? এটার উপর তো বাস্তু ডিপেন্ড করছে। অবশ্যই বাস্তু ডিপেন্ড করছে। বাস্তু দোষ একটা মেন কারণ, যার কারণে কালপুরুষের চলার পথ যদি পাল্টে যায় কোনো কারণে, ইজি অ্যাক্সেস পেয়ে যাবে। হয়তো পূর্ব দিকে থাকলে সেই দরজাটা, সেই অ্যাক্সেসটা পেত না, ঢোকার অ্যাক্সেসটা পেত না। এই জন্য বাস্তু শাস্ত্র মেনে তারপরে ঘর বাড়ি তৈরি করা উচিত। গেট, আমার যতদূর মনে হয় গেট থাকা উচিত হচ্ছে সাউথ ওয়েস্ট। ডিপেন্ড করছে, মানে হ্যাঁ, যেমন নর্থ ইস্টে তোমার হচ্ছে কিচেন বা বাথরুম তুমি ইউজ করতে পারবে না, কারণ তুমি যদি ওই দিকটাতে রাখো জিনিসটা, বাথরুম কি করে, আমাদের এনার্জিটাকে ফ্ল্যাশ আউট করে। নর্থ ইস্টের পোর্শনটা হচ্ছে এনার্জি, ওয়াটার ফ্লো এর জায়গা। এবার সেই এনার্জির জায়গাতে যখন তোমার বাথরুম থাকবে, এনার্জিটা অবভিয়াসলি ড্রেন আউট হয়ে যাবে। তো তুমি সবসময় ল্যাথার্জিক ফিল করবে সেই সকল জায়গাতে। আমরা এখনকার দিনে বাস্তু বা বাস্তুশাস্ত্র এগুলো খুব বেশি মানি না, কিন্তু এইগুলো কিন্তু সত্যি মানা দরকার। মানে অনেক মানুষ দেখবে হুট করে অনেকটা উন্নতি করে ফেলে, সেটা কিন্তু বাস্তুর প্রভাবে হয়। বাস্তু যদি ভালো হয়, তুমি উন্নতি অনেক করতে পারবে খুব তাড়াতাড়ি। আর ইনফ্যাক্ট কি এরকমও আমি দেখেছি, যে আমি আমার নিজের লাইফ দিয়ে বলছি, আমি জানি না কেন, মানে আমি আগে একটা জায়গায় থাকতাম, এখন একটা অন্য জায়গায় থাকি। লাইক আমার সেই বাড়িটাও আছে, বাট আমি শিফট করেছি। আমি 7 বছর ধরে কিছু জিনিস চেষ্টা করে গেছি, বাট সেটা কোনোভাবেই হয়ে ওঠেনি, ঠিক আছে? সেখানে আমি শিফট করার পরেই 6 মাস থেকে 1 বছরের মধ্যে সেই জিনিসের চেঞ্জেস গুলোকে আমি লক্ষ্য করেছি। ইনফ্যাক্ট যেমন আর একটা ছোট বাস্তু রিলেটেড একটা কথা বলছি, যে কিচেন বা ওয়াশরুমের আরো একটা না থাকার রিজন হচ্ছে, ওয়াশরুম হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট নেগেটিভ প্লেসেস ইন আওয়ার হাউস, বলা যায়, রাইট? আর কিচেন হচ্ছে ফায়ারের জায়গা। কিচেন যদি আমরা নর্থ ইস্টে রাখি, সেক্ষেত্রে কিন্তু আমরা জলের সাথে ক্ল্যাশ করাচ্ছি, যেহেতু ওয়াটার ইজ অপোজিট টু দ্য ফায়ার, ঠিক আছে? তো কিচেন যদি আমাদের থাকে, তো সেই বাড়িতে কিন্তু রোগ জ্বালা ব্যাধি সবসময় লেগে থাকবে, ঠিক আছে? আর আমি এটা শুনেছিলাম, বিশ্বাস করবে না, আমি শোনার পর বা স্টাডি করার পরেও কিছু জিনিস প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করেছিলাম, তো সত্যি এগুলো ম্যাচ করেছে, যে নর্থ ইস্টে যাদের বাড়িতে বাথরুম আর কিচেন থাকবে, সেই বাড়িতে ক্যান্সার অবধারিত। আমি এরকম 3 থেকে 4 মানে সেখানে বলা হয়েছে যে তুমি অল ওভার ওয়ার্ল্ডে যে কোনো ক্যান্সার পেশেন্টের বাড়িতে চলে যাও, তার বাড়িতে নর্থ ইস্টে হয় কিচেন থাকবে, নয়তো বাথরুম থাকবে, থাকবেই থাকবে। তুমি টাটা হসপিটালে চলে যাও, তুমি পেয়ে যাবে। এটা জানার পর আমি 3-4 জন এরকম ক্যান্সার পেশেন্ট যারা মারা গেছে বা যাদের বাড়িতে ক্যান্সার আছে, গিয়ে জানার চেষ্টা করেছি, আর মানে কি বলবো, যখন আমি আমার অ্যাপ্লিকেশন খুলেছি, কম্পাস অ্যাপ্লিকেশন খুলেছি, তাদের বাথরুম পুরো 0 ডিগ্রি নর্থ ইস্ট, তাদের কিচেন পুরো 0 ডিগ্রি নর্থ ইস্ট। ওকে, ঠিক আছে, এটা সবাই সামলে থাকতে হবে তাদের। এটা একদমই, মানে যারা এখনকার দিনে যারা ঘর বাড়ি বানায়, তাদের উচিত সবসময় এই জিনিসটা দেখেই করা, কিন্তু এখন কমার্শিয়াল কারণে না এই জিনিসটা হয়ে ওঠে না। তারপর সবথেকে বড় কথা হচ্ছে, সেই সমস্ত বিল্ডিং এ হন্টেড এন্টিটি থাকবে, মানে হরর এন্টিটিস থাকবে, যেই সমস্ত বিল্ডিং এর বেসমেন্ট রয়েছে। তাই? হ্যাঁ, যেই সমস্ত বিল্ডিং এর বেসমেন্ট রয়েছে, মানে বেসমেন্ট মানে বুঝতে পারছো তো, মাটির নিচে। তাহলে প্রত্যেকটা শপিং মলই তো হন্টেড হওয়ার কথা। এক্স্যাক্টলি। তার কারণ হচ্ছে বেসমেন্টে এয়ার পাস করে না। ওকে, বেসমেন্টে এয়ার পাস করে না। আর আমরা একটা কথা বলি না, পাতাল। পাতাল, তো পাতালের মানেটা কি? পাত আর তাল, ঠিক আছে? মানে আমাদের পায়ের নিচের জমি। তো পায়ের নিচের জমি মানেই কিন্তু সেখানে মানে সাধারণ মানুষ বা মানে পজিটিভ এনার্জি সেখানে কখনোই থাকবে না, ঠিক আছে? আর যেখানে এয়ার পাস করে না, জানবে সেখানে ড্যাম্প তৈরি হয়ে যায়। ওকে, সেখানে তোমার আমাদের ওপরের মানে বহির্জগতের যে টেম্পারেচার, তার তুলনায় বেসমেন্টের টেম্পারেচার অনেক ডাউন হয়। ওকে, আর তখনই কিন্তু ওই এন্টিটির মানে ওই জায়গাটা আস্তে 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 এমন একটা মানে কি বলবো পরিবেশে পরিণত হবে, যেখানে তোমার অটোমেটিক্যালি কিন্তু নেগেটিভ এন্টিটিকে অ্যাট্রাক্ট করতে শুরু করে। থাকবেই এরকম প্রচুর বড় 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 নামকরা বিল্ডিং রয়েছে, বড় বড় নামকরা অ্যাপার্টমেন্ট রয়েছে, যাদের বেসমেন্ট রয়েছে, আর সেই বাড়িতে কিছু না কিছু প্রবলেমস আছে। জাস্ট ভাবছি এই টোটাল ডিসকাশনটা নিয়ে। থ্যাংক ইউ অরিত্র, আজকে এই ডিসকাশনটা করলাম আমরা, অ্যান্ড এইসব জিনিসপত্র নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করছি ইন ফিউচার তোমার সাথে আরো কথাবার্তা হবে অবশ্যই, অ্যান্ড এইসব নিয়ে আরো
নলেজ এক্সচেঞ্জ করতে পারবো আমরা। থ্যাংক ইউ আসার জন্য। আর সব থেকে বড় কথা দেখো, এরকম একটা পডকাস্টে এসে আমারও এত বেশি ভালো লাগছে, কারণ এক্ষেত্রে কি জানো তো, মানে তোমার আর আমার দুজনের জনারটাই তো সেম, ঠিক আছে, মানে আমরা একই জনারে কাজ করছি। তুমি কিছুটা ডিফারেন্ট ওয়েতে করো, আমি কিছুটা ডিফারেন্ট ওয়েতে করি। আর তোমার সাথে কনভারসেশন করে এই কারণে আরো বেশি ভালো লাগছে, কারণ এখানে আমি নিজেও অনেক কিছু জানতে পারলাম, ঠিক আছে। তো মানে অডিয়েন্স তো অবশ্যই আমাদের থেকে জানবে, বাট আমাদের নিজেদেরও কিন্তু, যেমন আমরা বলে থাকি যে শেখার কোনো শেষ হয় না, তো কনভারসেশনের থ্রুতে কিন্তু আমিও অনেক কিছু জানতে পারলাম। আর এই একটা মাত্র কারণে কিন্তু আমার খুব ভীষণ ভালো লাগলো আজকের পডকাস্টটা। তো সময়টা কিভাবে পেরিয়ে গেল কিন্তু আমি বুঝতেই পারলাম না জেনুইনলি, ঠিক আছে। তো অবশ্যই মানে যারা কৌস্তবের আড্ডা চ্যানেলটা তোমরা দেখছো তারা ফলো করো, সাবস্ক্রাইব করো, কারণ আজকে আমি এসেছি, বাট আমার মনে হয় যেভাবে এগোচ্ছে কৌস্তবের আড্ডা, তাতে আরো আরো অনেক বড় বড় ক্রিয়েটাররা আসবে, বা যারা এই ওয়ার্ল্ডে এই ফিল্ডে কাজ করে তারাও হয়তো আসবে। আর তাদের থেকে তোমরা অনেক কিছু জানতেও পারবে, ইনফ্যাক্ট শিখতেও পারবে, আর অনেক প্রিকশনও নিতে পারবে। কারণ কি জানো তো, গল্প বা ঘটনা আসে এক্সপিরিয়েন্স থেকে, এক্স্যাক্টলি, ঠিক আছে। তো এই এক্সপিরিয়েন্স গুলো যত তোমাদের হবে, হয়তো তোমরা রিয়েল লাইফ ইভেন্ট দেখতে পাচ্ছ না, বা এরকমও ঘটনা ঘটে যাচ্ছে যার রিজন তোমরা বুঝতে পারছো না। তো এই পডকাস্ট গুলো না তোমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যাবে। তার থেকে বড় কথা হচ্ছে এই যে এক্সপিরিয়েন্সের ব্যাপার বললে না, মানুষ একটা টাইমের পর স্কুল কলেজের থেকে বেশি মানুষের সাথে ইন্টারাকশন করে কথাবার্তা বলে শেখে। অ্যান্ড সেই ক্ষেত্রে আমরা হয়তো একটু ডিফারেন্ট জনরা নিয়ে আজকে কথাবার্তা বললাম, সেক্ষেত্রে অ্যাটলিস্ট এগুলো শোনার পর একটা এন্টারটেনমেন্ট ফ্যাক্টর ছাড়াও অনেক কিছু শেখার আছে বা প্রিকশনস নেওয়ার আছে। এই জিনিসগুলো করলে বা এই জিনিসগুলো থেকে সাবধান থাকলে আমার লাইফটা একটু সুরক্ষিত রয়েছে। আর ভয় পাওয়া ডরনা জরুরি হয়, কারণ ভয় যদি না থাকে, আর মানুষ ভয় পেতে ভালোবাসে, হ্যাঁ সেটা তো আছেই, কিন্তু দেখো তুমি যদি ভয় না পাও তাহলে কি হয় বলো তো, তোমার একটা সার্ভাইভালের অঙ্গ। তুমি জানো যে এখান থেকে লাফ মারলে আমি মরে যাবো, ভয় পাচ্ছি, তাই জন্য কিন্তু ওখান থেকে ঝাঁপাবে না। মারছি না, একদমই তাই। ভয় জরুরি, ভয় দরকার, কিন্তু মানে ভয় পেয়ে আবার বাঁচাটাও ছেড়ে দেওয়াটা ব্যাপার না। অবশ্যই দেখো, ভয়টাকে এবার তুমি কোন ফর্মে নিচ্ছ, ভয়টাকে তুমি কিরকম ভাবে কাজে লাগাচ্ছ, মানে আমাদের লাইফের প্রত্যেকটা জিনিসের উপর অনেক কিছু ডিপেন্ড করে, ঠিক আছে। এটা আমি একটা ছোট্ট কথা বলবো, শ্রীমদ্ ভগবদ গীতাতেই লেখা রয়েছে যে তোমাকে তোমার লাইফটা তুমি পেয়েছো, ঠিক আছে, মানে সাপোজ তুমি 60 বছর বাঁচবে কি 70 বছর বাঁচবে, তোমাকে ধরে নিতে হবে যে তুমি এটা একটা হোমওয়ার্কে এসছো, কারণ এর বাইরের লাইফটা অনেকটা বড়। এক্স্যাক্ট, লাইক আমাদের সোলের এজ অনেকটা বড় হয়, কিন্তু তো সে বিভিন্ন বার্থের থ্রুতে জন্ম নিয়ে নিয়ে, ঠিক আছে, আস্তে আস্তে সোলের মানে তার এনার্জিটা কমতে থাকে। হয়তো হতেই পারে এর আগের জন্মে আমি আরো বেশি এনার্জেটিক ছিলাম, বাট আমার সোলের এজ বাড়ছে, তো সেই কারণে হয়তো আমার বয়স কম হলেও আমার এনার্জিটা হয়তো স্লো, ঠিক আছে। তো আমরা একটা হোমওয়ার্ক করতে এসেছি, তো ইচ অ্যান্ড এভরিওয়ানকে আমি একটাই কথা বলবো যে ভালো কাজ করো। ভয় তো অবশ্যই পেতে হবে, আর ভয় থেকেই আমরা ভালো কাজ, প্রিকশনস, ঠিক আছে, মানে অন্যকে বাঁচানো, ঠিক আছে। তো এই জিনিসগুলো আসবে। আর আমাদের মাথায় একটা জিনিসই রাখতে হবে, আমরা যতই স্পিরিচুয়ালিটি, ডিভাইনিটি আমরা যাই করি না কেন, কারণ বিবেকানন্দ বলে গেছেন গীতা পাঠ করে লাভ নেই, বাঙালি তুমি ফুটবল খেলো। তার মানে এই না যে তুমি গীতা পাঠ করবে না, তার মানে তোমাকে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে জড়াতে হবে নিজে, যাতে তোমার মন আর তোমার শরীর আরো বেশি সচেতন হয়, আর তুমি আরো বেশি ডিভাইন ফর্মের সাথে কানেক্ট করতে পারো। দেখো ব্যাপারটা হচ্ছে যে আমাদের সোল আছে, আত্মা আছে, কিন্তু আমাদের শরীরের মধ্যে আত্মা রয়েছে, শরীরটা মন্দির, তো সেটাকেও চর্চাটা করতে হবে, সেটাকেও হেলদি রাখতে হবে। আর এই কারণেই হয়তো বিবেকানন্দ বলেছেন যে গীতা পাঠ ছাড়ো, ফুটবল খেলো, কারণ গীতা পাঠটাকে আমরা একটা কমফর্ট জোনে হয়তো সেই সময়ের অ্যাসপেক্টটা নিয়ে গেছি, এটাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি, কারণ মানুষ শুধু এই দুটো সেন্টেন্সকে মনে রেখেছে, কারণ কনটেক্সট বুঝতে হবে। তারপরে কিন্তু বিবেকানন্দ অনেকগুলো কথা বলেছে, আর ওই কথাটা বলার আগেও অনেকগুলো কথা বলেছে, রাইট। তো বিবেকানন্দের বলার মানে উক্তিটার একটা মাত্র উদ্দেশ্য ছিল তা এইটুকু বোঝানো মানুষকে যে দেখো আমাদের তো রাজসিক গুণ, সাত্ত্বিক গুণ আর তামসিক হয়। তো আমরা সারাদিন ধরে যদি বসে গীতা পাঠ করি, আমরা কোনো কাজ করছি না, সারাদিন গীতা পড়ছি, হুইচ ইজ এ তামসিক ওয়ার্ড। মানে আমি কোনো কিছু করছি না, না আমি মানুষের ভালো করছি না কোনো কিছু করছি, আমি সারাদিন গীতা পড়ছি। আর তাহলে আমি গীতা থেকে শিখলামটা, ঠিক আছে। যদি গীতা পাঠ করেই সবকিছু হয়ে যেত তাহলে তো অর্জুনকে মহাভারতে যুদ্ধ করতেই হতো না। যুদ্ধটা তো তাকে করতে হয়েছে ধর্মকে বাঁচানোর জন্য, তোমাকে তোমার ধর্মের জন্য, তোমার কর্মের জন্য করতেই হবে। বিবেকানন্দ দেখো, তামসিক গুণ থেকে তো মানুষকে সরাসরি সাত্ত্বিক গুণে নিয়ে আসা যায় না, তাকে রাজসিক গুণ হয়ে দেন সাত্ত্বিক গুণে আসতে হবে। তো বিবেকানন্দ সেটাই বলেছে, তুমি যদি শরীর চর্চা করো দ্যাট ইজ আ রাজসিক গুণ, মানে তোমাকে শারীরিক ভাবে অ্যাক্টিভ থাকতে হবে।
তো এটা মানুষ বোঝে না। তো আমি ওটাই বলছিলাম যে তোমরা একটা 70-80 বছরের হোমওয়ার্ক এসছে, এই হোমওয়ার্কটাকে আমাদেরকে ভালো করতে হবে। একদম। তবে কি আমাদের পরের লাইফটা মানে যখন আমরা ক্লাসে যাব তখন যেন আমরা ঠিকঠাক ভাবে জবাব বেসিক্যালি এই হোমওয়ার্কে হেল্প করার জন্য তো আমরা রয়েছি। আশা করছি আজকের এপিসোডটা আপনাদের সবার ভালো লেগেছে। তো আপনারা কি অরিত্রর সাথে আরো একটা এপিসোড চান সেটা একটু কমেন্ট করে জানাবেন। আর একটা কথা বলি যে অরিত্র চ্যানেল গল্পওয়ালা, সেটার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর যারা যারা অরিত্রর মুখ থেকে বা অরিত্রর থেকে এই ধরনের ঘটনাগুলো জানতে চাও তারা ডিসক্রিপশন বক্স চেক করো, অরিত্র চ্যানেলের লিংক দেওয়া রয়েছে, অ্যান্ড চেক আউট করো, সাপোর্ট করো। থ্যাংক ইউ। তাহলে চলো দেখা হচ্ছে অরিত্র আবার। তো এটাই ছিল আজকের এপিসোড। আজকের এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। অরিত্রর সাথে কি আপনারা আরো একটি এপিসোড চান সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কৌস্তবের আড্ডার এরকম আরো 2টি এপিসোড শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।